রেডিও ফুর্তি আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ইতিমধ্যেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঈদ অলরেডি খুশির বার্তা নিয়ে চলে এসেছে এবং আমরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক জানাতেই পারি। এবং আমরা আশা করছি যে আপনারাও সবাই ঈদের খুশি আমাদের সাথে শেয়ার করবেন এবং আজকের ভূত এফএমটা অবশ্যই স্পেশাল হবে, কারণ এটা ঈদের স্পেশাল এপিসোড। সো শুরু হয়ে গেল ভূত এফএম ঈদ স্পেশাল এপিসোড হন্টেড বাই এয়ারটেল। আর শুরুতে জানিয়ে কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঈদের পরের যে এপিসোডটা সেটা আমরা জমজমাট একটা এপিসোড করতে চাই, সেজন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল পাঠাবেন। আমাদের ইমেল পাঠানোর ঠিকানাটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সবচাইতে সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এবং ঈদের পরের যে উইকটি, মানে যখন আপনারা মোটামুটি ঈদ কাটিয়ে আসতে শুরু করবেন বা অলরেডি অনেকে চলেও আসবেন, সেই সময় আমরা আরো একটা এপিসোড আপনাদের উপহার দিব এবং সেটাও স্পেশাল হবে সেটাই আশা করছি। এবং স্পেশাল করবে কারা? অবভিয়াসলি আপনারা ছাড়া কেউ করতে পারবেন না, কারণ আপনাদের গল্প, আপনাদের পাঠানো ঘটনা নিয়েই ভূত এফএম জমজমাট হয়ে ওঠে প্রতিদিন। এবং আজকেও অবশ্য আজকের এপিসোডের কথাটা একেবারেই ভিন্ন এবং আজকের এপিসোডে যারা রয়েছেন তারা সবাই কোনো না কোনো ভাবে স্পেশাল, সেটা আমরা আরো পরে জানতে পারবো। আজকের এই চমৎকার এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন আনফরচুনেটলি, তাহলে যেটা করতে হবে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার করার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে ভূত এফএম টিউন কোডটি আপনাকে মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা এসএমএস এর মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং আপনার এই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটা আপনার হয়ে যাবে। এই তো ছিল নিয়ম কানুন। চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আরো একবার জানিয়ে দিচ্ছি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা কোনো না কোনো ভাবে তাদের নিজেদের ক্ষেত্রে বিশেষ কোনো একটা কারণে স্পেশাল। সেটা আপনারা আস্তে আস্তে বুঝতেই পারবেন। তবে তার আগে, অতিথির কাছে যাওয়ার আগে, আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি সবার উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই। অনেকেই ঘটনা পাঠান কিন্তু স্টুডিওতে সরাসরি এসে উপস্থিত হতে পারেন না, কারণ স্টুডিওতে আসা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। তো তাদের ঘটনাগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে পড়ে শুনিয়ে দিই। সেরকমই একটি ঘটনায় যাচ্ছি, চলুন শুনে আসি একটি ঘটনা। ঠিক যেভাবে আমাকে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি ভালো এবং সব সময় ভালোর দলে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্যারানরমাল কাহিনী ভূত এফএমে শেয়ার করব। আজ ইচ্ছে হলো তাই লিখতে বসলাম। তবে আজ শুধু একটাই ঘটনা বলবো। আপনাকে অনুরোধ করছি আপনি লিসনারদের আমার এক্সপেরিয়েন্সটা পড়ে শোনান। আমার নাম সীমান্ত রায়, ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেই ঘটনাটি পাঠাচ্ছি। এখন সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টাফ কোয়ার্টারে থাকতাম। সঙ্গত কারণেই আমি এলাকার নামটা উল্লেখ করছি না। আমাদের বাসাটা ছিল বিল্ডিং এর 3 তলায়, আর একই বিল্ডিং এর 2য় তলায় থাকতো আমারই এক দূরের সম্পর্কের মামা। এই ঘটনাটি মূলত আমার মামা এবং আমার মধ্যেই ঘটে।
মূল ঘটনা বলার আগে মামার সম্পর্কে কিছু বিবরণ দেওয়া দরকার। তাহলে আপনাদের ঘটনা বুঝতে সুবিধা হবে। মামা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এমপ্লয়ি। তাদের ফ্ল্যাটে শুধু তারা দুই ভাই বোন থাকতো। মামার বয়স ছিল 55 বছর আর ওনার বোনের বয়স ছিল 50 বছরের মতো। শুনতে অবাক লাগলেও তারা কেউ বিয়ে করেননি। স্বাধীনতা যুদ্ধে 25শে মার্চ কালো রাত্রে ওনার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয় এবং মামা ডান পায়ে গুলিবিদ্ধ হন, যার কারণে মামা শারীরিকভাবে অক্ষম ছিলেন। তারপর কয়েক বছর পর ওনাদের মাও মারা যান। মামা তার বোনকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার বোন ভাইকে একা ফেলে বিয়ে করবেন না। এটা তার প্রতিজ্ঞার মতো হয়ে দাঁড়ায়। এভাবে এক এক করে অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু তাদের আর বিয়ে হয় না। এবার আসি মূল ঘটনায়। এটা ছিল 2003 সাল। আমি এইচএসসি পরীক্ষা পাশ করি, তাই মামার বাসায় মিষ্টি নিয়ে যাই। আমাকে ওনার ছেলের মতোই দেখতো, তাই আমাকে অনেক আদরও করত। সেদিন উনি আমাকে খুশি হয়ে কিছু টাকা দেন, কিন্তু সেদিন তার বোনের মন খারাপ ছিল, সে কান্না করছিল। পরে উনি আমাকে বলে, তোর মামার কোমর ব্যথা, কিন্তু সে ডাক্তার দেখায় না। মামাকে আমি বললাম যে মামা, আপনাকে ডাক্তার দেখাবো, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি মামাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ওনার কোমরের ব্যথা আর ঠিক হয় না। পরে একজন ডাক্তার ওনাকে এমআরআই করতে বলেন। অ্যাট লিস্ট ওনার রোগ ধরা খায়, and it was bone cancer. ওনার কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড ছিল, সেটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, and it was the last stage of cancer. ওনার যে মেরুদণ্ড ছিল সেটা ক্যান্সারের জীবাণু এমন ভাবে যেটা হয় সেটা খায় যে ওনার হাড়ের ভেতর আর কিছু অবশিষ্ট রইল না। সাপের খোলস যেমন ওনার মেরুদণ্ডটা সেরকম হয়ে গেল, জাস্ট একটা আবরণ আছে, আর কিছুই নাই। ডাক্তারের আদেশ মতো তাই মগবাজার এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। ওনার যেহেতু কেউ নাই, বোন ছাড়া, সিদ্ধান্ত হলো যে আমাকেই রাতে হসপিটালে থাকতে হবে। আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার এখন কোনো কাজ নেই। মামার রিপোর্ট দেখে ডাক্তার সময় বেঁধে দিলেন যে 1 মাস উনি জীবিত থাকবেন। তারপর আমি ওনার সাথে হসপিটালে থাকা শুরু করি। রাসেল ভাই, কি বলবো, একজন মানুষকে দিনের পর দিন মৃত্যুর দিকে যেতে দেখলে কি পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝানোটা খুবই কঠিন। যাই হোক, এইভাবে 20-22 দিন পার হয়ে গেল, আর আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কয়েকটি রাত নেমে আসলো, যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হসপিটালে থাকার এক রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো বই পড়ছি। সে সময় আমার গোয়েন্দা কাহিনী, রবিনসন ক্রুশো, আরো অ্যাডভেঞ্চার মূলক বই পড়তাম। হঠাৎ দেখি রাত 1টার দিকে মামা কার সাথে যেন কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মামাকে বেশ কয়েকবার ডাকার পর উনি আমার দিকে তাকালেন এবং শান্ত হলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে মামা বেড থেকে উঠতে পারতেন না, ওনার সবকিছু বেডে করতে হতো। পরদিন মামাকে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বললেন কাল রাতে? উনি কিছুই বলতে পারলেন না, কারণ প্রতিদিন তার স্মৃতিশক্তির লোপ পাচ্ছিল। পরদিন রাতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ শুনি কে যেন কান্না করছে। আমি মোবাইলে সময় দেখলাম, তখন রাত 2টা বাজে। আমাদের রুমে শুধু একটি ডিম লাইট জ্বলছে। কাঁচা ঘুম ভাঙার কারণে রুমটা পুরো অন্ধকার লাগছিল আমার কাছে। কয়েক সেকেন্ড পর আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন কাঁদছে, এবং সাথে সাথে আমি মামার দিকে তাকালাম, দেখলাম উনিও কাঁদছেন আর কার কাছে যেন ক্ষমা চাচ্ছেন। এই দৃশ্য দেখে আমি ঘাবড়িয়ে যাই এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি মনে মনে ভাবি, এই রুমে আমি আর মামা ছাড়া কেউ নাই, আর আমি নিজে ছিটকানি লাগিয়ে ঘুমিয়েছিলাম। মামার শরীরের যে অবস্থা, সে কোনোভাবেই দরজা পর্যন্ত যেতে পারবে না দরজা খোলার জন্য। তাহলে কার সাথে কথা বলছিল? আমি সাহস করে আবার চোখ খুলি
এবার যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই দরজার সামনে একটা লম্বা কালো কি যেন দাঁড়িয়ে আছে। আমি ঈশ্বরের নাম জপ করতে থাকি আর ভয়ে মামার শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম যাই হোক, আজ আর চোখ খুলব না। বেশ কয়েক মিনিট পর কান্নার শব্দ থামলো। রাসেল ভাই, বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন ভাবলাম আমি আর হসপিটালে থাকবো না, তাই বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভাবলাম এটা কি ছিল? এটা কি আমার হ্যালুসিনেশন বা অন্য কিছু, নাকি অন্য কিছু? যাই হোক, পরদিন মামার সাথে থাকার জন্য ওনার অফিসের এক কলিগ রাজি হলেন, বাট উনি এক রাত থাকবেন, এর বেশি উনি থাকতে পারবেন না বলে উনি আগেই জানিয়ে দিয়েছিলেন। তখন আমি আমার সন্দেহ দূর করার জন্য আবার সিদ্ধান্ত নিলাম যে পরদিন থেকে আমি থাকবো। হসপিটালে আমি আবার গেলাম। সেদিন তেমন কিছু ঘটলো না। দেন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আমার হ্যালুসিনেশনই ছিল। যদি তাই হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু তা হয়নি। সামনে আমার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক কিছু। পরদিন রাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং হঠাৎ গভীর রাতে আমার গরম লাগছিল। আমি ঘুমের মধ্যে ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম ফ্যান বন্ধ, প্লাস ডিম লাইটও জ্বলছে না। তখন ভাবলাম কারেন্ট চলে গেছে, কিন্তু আমাদের রুমে মাত্রাতিরিক্ত গরম ছিল, যার কারণে আমি উঠে বসলাম। কিছুক্ষণ পর মামা বেডের দিকে তাকালাম এবং দেখলাম মামা বেডে নেই। সাথে সাথে আমার হৃৎপিণ্ড ধুক করে উঠল। যেখানে মামা বসতে পারে না সেখানে উনি কোথায় গেল? আমি আমার দু চোখ ভালোভাবে কচলিয়ে আবার দেখার চেষ্টা করলাম, কিন্তু সেই একই এতই অন্ধকার ছিল যে আমার বেড থেকে ঠিক মতো কিছুই দেখা যাচ্ছিল না। তাই আমি একটু সাহস করে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সামনে গিয়ে দেখি সত্যি বেডে কেউ নেই। তখন আমার হৃদয়ের স্পন্দন আরো বেড়ে যায়, আমি ঘেমে একাকার হয়ে যাই। হঠাৎ দেখি মামা বেডের এক পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, মামার দিকে তাকাতে আমার মনে হলো আমার হৃৎপিণ্ড আমার গলায় এসে আটকেছে। যা দেখলাম তা ছিল এরকম, মামার গায়ে কোনো কাপড় ছিল না আর শরীরের সব শক্তি দিয়ে কাকে যেন উনি মারার চেষ্টা করছিলেন, কিন্তু মারতে পারছেন না। আমি ওনার এই অবস্থা দেখে এক লাফে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ি এবং দরজা খুলে এক দৌড়ে অন ডিউটি নার্সের ওখানে চলে যাই। আমি এতই ভয় পাই যে ওনাদের আমি কিছুই বোঝাতে পারলাম না, শুধু বললাম এখনই আমার কেবিনে চলেন প্লিজ। নার্সটি সাথে একটি ওয়ার্ড বয়কে নিয়ে আমার কেবিনে আসলে এসে দেখে রুম পুরো অন্ধকার, অথচ বাইরে সব লাইট জ্বলছে। আমি তখনই খেয়াল করলাম যে হ্যাঁ, কারেন্ট তো আছে, শুধু আমাদের রুমে নেই। তারপর ওয়ার্ড বয় তার টর্চ দিয়ে দেখলো মামা উল্টো দিকে ঘুমিয়ে আছে, অর্থাৎ যে দিকে বালিশ সেদিকে উনি পা দিয়ে রেখেছেন, আর ওনার কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। আমি তো ওনাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে গেলাম। তারপর নার্স আর ওয়ার্ড বয় মিলে ওনাকে সোজা করে ওনার মাথায় ব্যান্ডেজ করে দিলেন। নার্সটি বুঝতে পারছিলেন আমি ভয় পেয়েছি, তাই উনি আমাকে বললেন তুমি আমার টেবিলে গিয়ে ফ্যানের নিচে বসো। নার্স 10-15 মিনিট পর আসলো এবং তারপর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবু বলো তো। তখন আমি সব বললাম। উনি সব শুনে বলল মৃত্যুর আগে অনেকে এরকম করে থাকে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। উনি আরো সান্ত্বনামূলক কিছু কথা বলে ওনার কথা শুনে আমার ভয় কিছুটা কমেছে, কিন্তু আমি সারা রাত ওনার সাথেই কথা বলে পার করে দিয়েছি। পরদিন সকালে আমি বাসায় চলে আসি, কারণ সারা রাত আমি থাকি আর মামার বোন সারাদিন থাকে। এভাবেই চলছিল হসপিটালে থাকা। পরদিন আমি আবার সন্ধ্যায় হসপিটালে যাই, গিয়ে দেখি আজ মামাকে অন্য রুমে শিফট করা হয়েছে, কারণ হিসেবে বলা হলো ওই রুমে কারেন্টের সমস্যা। এই কথা শুনে আমি অনেক খুশি হলাম, মনে হলো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু রাসেল ভাই যে রুমটায় লাশ ঘরের পাশে ছিল সেটা আমাকে বলা হয় নাই। যাই হোক, যেদিন রাতে 11টার দিকে মামা বলল সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে, সেদিন রাতে 11টার দিকে মামা বলল যে সীমান্ত ওই লোকটাকে জানালার পাশ থেকে চলে যেতে বলো আর জানালাটা বন্ধ করে দাও।
মামার এত পরিষ্কার কথা শুনে আমি তো মহা খুশি, কিন্তু সাথে সাথে খুশি ম্লান হয়ে গেল, কারণ মামা যে জানালা বন্ধ করতে বলল সেটা তো আগে থেকেই বন্ধ, প্লাস পর্দা ফেলা, আর সেখানে তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। তখন আমি ভাবলাম মৃত্যুর আগে হয়তো মানুষ যমদূত বা এরকম কিছু দেখে যারা প্রাণ নিতে আসে। তখন আমি মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি, আপনি ঘুমিয়ে পড়েন। সে সময় আমি গোয়েন্দা কাহিনী পড়তাম, তাই আমার কিউরিওসিটি জাগে যে পৃথিবীতে কি সত্যি ভূত বা এরকম অপশক্তি বলে কিছু আছে, সেটা দেখার একটা সুযোগ হয়তো হসপিটালে হয়ে যেতে পারে। তাই রাতে জেগে থাকবো বলে সিদ্ধান্ত নেই, তাই লাইট অফ করে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে থাকি। কিন্তু অনেকক্ষণ কিছু না হওয়ার পর আমার ঘুম এসে পড়ে। মধ্যরাতে আমি আবার মামার কান্নার শব্দ পাই, আর আমার মামার দিকে তাকিয়ে দেখি মামা গঙিয়ে গঙিয়ে কাঁদছে এবং ওনার দুটো পা দুটি লোমশ হাত টেনে নিয়ে যাচ্ছে, টেনে প্রায় জানালার কাছে নিয়ে গেছে। তখন আমি সাহস করে বলি, কে ওখানে? তখন হাতটা থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার সজোরে মামার দুপা ধরে টেনে বেড থেকে নিচে ফেলে দেয়া হয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল আমার গলার ভেতর কিছু আটকে গেছে। তৎক্ষণাৎ কিছু আমাকে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমি আমার বাসার বিছানায় শুয়ে আছি, আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন। কিন্তু ওনার কথা, আমি আমার বিছানায় শুয়ে আছি আর মামা ওনার বিছানায় শুয়েছিলেন, কিন্তু ওনার কথা বন্ধ হয়ে গেছে। আমি ঠিক করি আমি আর হসপিটালে আসবো না। আমি বাসায় এসে আমি বাসায় আসা মাত্রই মামার বোন ফোন করে আমাকে জানায় যে মামা মারা গেছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। অনেক চমৎকার একটা ঘটনা এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং এরকম ঘটনা যদি আপনার জীবনেও থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদেরকে জানানোর নিয়মটা তো আপনি জানেনই, মোবাইলের মেসেজ আপনি টাইপ করতে হবে, এসএমএস এর জন্য টাইপ করতে হবে ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি এরকম চমৎকার ঘটনা যদি আপনি আমাদের ইমেল করতে চান তাহলে আপনাদের অ্যাড্রেসটি জেনে নিন, bhutfm@radiofurti.fm। ঈদ চলবে, আনন্দ খুশি সব চলবে, কিন্তু ভূত এফএম এর ঘটনা পাঠানো কিন্তু বন্ধ করা যাবে না, এবং সেই ঘটনাগুলো রেগুলার চেক করা হবে। যাই হোক, আজকে আমি বলেছিলাম যে স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, এবং এই মুহূর্তে আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন। তার আগে আরেকবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আরো একবার সবাইকে ঈদ মোবারক। পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম কাসার, আমার পেশা ডোম, আমি ডোমে চাকরি করি। আমার বাপ দাদার পেশা ডোম, ওনারা ডোমে চাকরি করে। আর একটু জোরে বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, পরের কথাগুলো আর একটু জোরে বললেই হবে। আপনি তাহলে পেশাগত ভাবেই এই পেশাটি বেছে নিয়েছেন, এবং আপনি বলেছিলেন যে আপনার জীবনে, আপনার শুধু আপনার জীবনে না, আপনার বাবার জীবনে, এবং আমার জীবনে ঘটেছে অনেক যাওয়া ঘটনা। তো আমরা কোনটা দিয়ে শুরু করবো? আমার বাবারটা দিয়ে আগে শুরু করি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে সবাই হয়তো জানতে চাইবে যে এই যে রেগুলার আপনারা লাশ নিয়ে যে সমস্ত, মানে আপনাদের কাজই তাই, আমাদের কাজই তাই, আমরা লাশ নিয়ে সারাদিন কাটা ছেড়ে। ভয় লাগে না? মানে কোনো সময় আমরা তো ছোট থেকে দেখি আমার বাপ দাদারা এই করে, আমরা তো ছোট থেকে যখন দেখছি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আসলে কি কখনো কখনো ঝামেলা হয়? তার মানে ঝামেলা হয়, কিন্তু সবার সাথে সবকিছু শেয়ার করি না, মানুষ ভয় পায়। রাইট। এবং আপনার কি মনে হয় যে আসলে কিছু কিছু মানে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে, তার মানে আপনি এগুলো বিশ্বাস করেন? আমি এগুলো অবশ্যই বিশ্বাস করি, কারণ আমার চোখের সামনে ঘটনা ঘটছে। যেমন আমার আব্বা নিজে বলছে, আপনাদের কাছে মিথ্যা কথা বলতে পারেন, আমাদের কাছে তো মিথ্যা কথা বলতেন। আমার বাবা শুনি ঘটনাটা। আমরা ঘটনাটা হলো গিয়ে, আমি ছোট থেকে বড় হয়েছি আপনার মেডিকেলে যে সরকার আমাদের কোয়ার্টার দিয়েছে, কোয়ার্টার থেকে ছোট থেকে বড় হয়েছি, ওখানে থাকি আমরা। তো আমার বাপ দাদা সবাই আর কি এই কাজটার সাথে জড়িয়ে আছে।
তো আমার ইচ্ছা ছিল না এই কাজে আমি থাকবো, তারপরে যেহেতু বাবা করে আমার এই রাস্তা বেছে নিতে হয়েছে। তো বাবা আমার মানে পড়ালেখা করার ইচ্ছা ছিল, পড়ালেখা বেশিটা করিনি, 5-6 পর্যন্ত পড়ছি আর কি, আর বাকি সময় বাবার সাথে আর কি সময় দিতাম। আচ্ছা, তো বাবার সাথে সময় দিতাম, তো বাবা বলতে চাইতো না। বাবাকে বললাম একদিন যে বাবা আমার জীবনে তো একটা ঘটনা ঘটছে, তোমার জীবনে কোনো ঘটনা আসেনি? তো বাবা বললো হ্যাঁ আমার কাছে আছে। আমি বললাম কি কি ঘটনা তোমার? তো বাবা বলল যে একদিন একটা লাশ আসছে, তো লাশটা হলো গিয়ে একটা মেয়ের লাশ। তো মেয়ের লাশ, তো লাশটা তাড়াতাড়ি আর কি পোস্টপনে করে রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা দুইজন লোক কাজ করতো, দুইজনের মধ্যে একজন আবার আসে নাই। তো বাবা চিন্তা করলো ও যেন আসে নাই, তো কাজটা আমার একাই করতে হইব, তো আমি একাই করি, যেহেতু রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হইব। তো বাবা যেটা ইম্পর্টেন্ট লাশটা আপনার ট্রলিতে রাখা হয়, আর বাদ বাকি যে লাশ থাকে অলরেডি 4-5টা লাশ তো নিচে থাকেই, যেহেতু যেটা দরকার ওটাই আগে দেয়। তো ওই যেটা ইম্পর্টেন্ট লাশটা, ওই লাশটা ছিল একটা মহিলার লাশ। ওই লাশটা আপনার টলের উপরে রাখা আছে। তো বাবা যখন গেল, তো আমাদের বাসার যেটা বলে আর কি বড় যেটা শার্ট থাকে, ব্যাপারী শার্ট বলা হয়, ওই ব্যাপারী শার্টটা লাল থাকে। ওই লাল শার্টটা যখন বাবা পরছে, পরা অবস্থায় গেছে, যাওয়ার পরে তো লাশটা দেখে টলের মধ্যে আছে। তো লাশটা যখন দেখলো বাবার কাছে খুব ভয় লাগছে, যে আমি এতদিন ধরে এই কাজ করি, কোনো সময় আমার ভয় লাগেনি, আজকে আমার হঠাৎ করে ভিতরে কিরকম গা শিরশির দেওয়া। আগে থেকে উনি কিছু একটা হ্যাঁ বুঝতে অনুমান পারছি, করছেন। হ্যাঁ মানে কিছু একটা অনার হয়েছে আর কি। তো উনি দেখলো যে রাস্তা থেকে ভয় পাইলো, ভয় পাওয়ার পর বাবা চিন্তা করলো আমি তো এই কাজ করি, কোনো ব্যাপার না, এটা আমার কাছে চলে। তো বাবা কি করলো, অলরেডি যত যন্ত্রপাতি আছে সবকিছু নিয়ে একটা টেবিলে আছে, সাইডে একটা টেবিলে রাখলো, আর আপনার যে লাশটা টেবিলে রাখা আছে। তো বাবা ওই অলরেডি কাজ শুরু করার পরে কিছু কাজ করছে, করার পরে যখন আরেকটা আপনার কাজ করতে গেছে, ঘুরছে মানে যন্ত্র কি জানি দরকার একটা আনতে গেছে, তখন আপনার সাথে বলে রাখা ভালো, মানুষ মরার পর কিন্তু হাত পা শক্ত হয়ে যায়। আর যে লাশটা আইছে, ওই লাশটা কিন্তু আপনার কিছুক্ষণ হইব আর কি আইছে, মানে মারা গেছে কিছুক্ষণ হইব, যে কারণে হয়তো মরছে। তো হাত পা সোজা আছে, সোজা হওয়ার কারণে তো বাবা আবার ঘুরতে, মানে বাবার যে শার্টটা, যে বড় যে শার্টটা, ওই শার্টটা আবার টান লাগছে। তো বাবা চিন্তা করলো টান যেহেতু লাগছে, মনে হয় হয়তো টলের কাছে মানে আটকাইছে। তো বাবা এটা বাবা যেটা দেখবো, বাবা নিজেও কল্পনা করতে পারে যে আমি এই জিনিসটা দেখুন। তো বাবা যখন ঘোরার পর দেখে যে মহিলাটা বাবার শার্টটা এভাবে হাতের মধ্যে মুঠ করে ধরে রাখছে। তো বাবা অনেক টানাটানি করছে, ছুটে না। তো বাবা এক পর্যায়ে করলো কি, ওই শার্টটা বোতাম গুলা খুলা ওই শার্টটা ওইখানে রেখে বাবা দৌড়ে চলে গেল রেস্ট রুমে। আমাদের মর্গের পাশে আবার রেস্ট রুম আছে, ওই রেস্ট রুমে চলে যাওয়ার পরে তারপরে বাবা করলো কি, দেখে যে 2-3 লোক বসে আছে। তো বাবা ওই মানে হাত পা কাঁপতাছে, তো লোকজনকে বাবা বলতে চাইতেছিল। তো বাবা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বললো যে দেখুন আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, আপনারা বিশ্বাস না করে আমার সাথে আসেন। তো বাবার নিয়ে বাবা আর 2-3 জন নিয়ে ওই রুমে গেল, যাওয়ার পরে দেখে আসলে আপনি বললে বিশ্বাস যাবেন, এমন একটা ঘটনা রাখে যে বাবার যে শার্টটা বাবা তো হাতের মধ্যে জোড়ে না রাখে, দেখে ওই শার্টটা ওই লাশটার গলার মধ্যে পেঁচানো, এমন একটা অবস্থা। তো যখন দেখছি, দেখার পরে বাবা ওই কাজ আর করে নাই, বাবা বন্ধ করে আইসে বলছে। এটা ছিল বাবার সাথে ঘটে। আর আপনার সাথেও একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ। নিশ্চয়ই, সেই ঘটনাটা একটু আমরা শুনে ফেলি তাহলে এখন। হ্যাঁ আমার সাথে ঘটছে। আমি কাজ করি প্রায় 5 বছর যাবত। 2 বছরের মাথায় আমার সাথে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা হলো গিয়া যে আমাদের যে লাস্ট আসে অ্যাম্বুলেন্সে করে আসে, তো আমাদের মর্গে থেকে মানে অ্যাম্বুলেন্সটা একটু দূরে রাখানো হয়, ট্রলি দেওয়া জাস্ট নিয়ে আর কি মর্গে যাবো। তো আমরা রীতিমতো 2 জন লোক আর কি আমরা থাকি, সব লাস্ট কাটাছেড়া করি। তো 2 জন লোক আমি আর আরেকজন আছে। তো ওই আর আমি নিয়ে ওই অ্যাম্বুলেন্সের জন্য আসার পরে লাশের কাছে গেছি, যার পরে লাশটা ওই যে ড্রাইভিং যে করে যে চালায়, তো উনি আবার ছিল না।
উনি আবার যে কোনো কারণবশত বাইরে চলে গেছে। তো যাওয়ার পরে তো আমরা গেছি দুজন মিলা, ওই লাস্টে মিলা ট্রলিতে আপনার উঠাইছি। আচ্ছা, ট্রলিতে ওঠানোর পরে তো ট্রলিতে ধাক্কা নিতাছি, নেওয়ার পরে তো একটা জিনিস নিলে কোনো বার যে লাগে এটা বুঝাই যায়, যেহেতু সাধারণ বার যে লাগতেছে আমি বুঝাচ্ছি যে লাশ আছে। তো আমি এদিক সেদিক তাকে দেখি যে আমার লগের যে লোকটা আছে ও আবার কি করে সামনের দিকে আগে চলে গেছে, আগে যে চলে গেছে পরে আমি একাই কিন্তু ধাক্কাতেছি। এরা ধাক্কানোর পরে তো এক পর্যায়ে দেখা গেলো যে আমার যখন মগের কাছাকাছি গেলাম, যখন আমার চোখটা যখন ওই ট্রলির কাছে গেল, দেখলাম যে লাশটা নাই। আমি বললাম, আমি আবার বন্ধু লাগিয়েছি, এই বেটা লাশ কই? লাশ না দুজন মিলে উঠাইছি, লাশ তো নাই। আমি কোন জায়গায় পড়ছে লাশ? লাশ তো পড়লে তো মাটিতে পড়লে তো পায়ের মধ্যে তো বাঁচবো। হ্যাঁ, কই গেল লাশ? একটু খুঁজে দেখি। তো আমরা ওই ট্রলি নিয়ে, খালি ট্রলি নিয়ে আবার খুঁজতেছি লাশটা কই পড়লো। তো দেখলাম লাশটা কোথাও নাই। তা আমরা কি করলাম, আবার ওই ফেরত গেলাম আপনার ইয়ের মধ্যে, ওই অ্যাম্বুলেন্স আমি ফেরত দিলাম। যাওয়ার পরে দেখি অ্যাম্বুলেন্সের সামনেই ওই লাশটা রাখা, ওই ভিতরেই রাখা আর কি। তো ওই যে অ্যাম্বুলেন্স যে ড্রাইভিং করে ওই লোক কিন্তু জানে না এইসব কোনো ঘটনা। ওই লোক কিছুই জানেন না, উনি কিছুই জানে না, তো ছিলই না জায়গা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কিছু জানে না। তো ওনার যদি আমরা ওই সময় কথাটা বলি উনি কিন্তু খুব ভয় পাইব, যেহেতু আমরা লাশ নিয়ে কাটা ছেড়ে এগুলা করে আমাদের অভ্যাস আছে, ওনার তো কোনো অভ্যাস নেই। তো উনি কি করছে কিছু জানে না। তো উনি বললো যে মামা লাশ নিলেন না? আমি বললাম হ্যাঁ মামা, লাশ তো লিতে যাইছি আমরা। তো আমরা দুজন শুধু এই ঘটনাটা জানি যে আমার যে ঘটনাটা ঘটছে। তো আমরা কি করলাম, লাশটা আবার সেরকম করে আগের মতো করে লাশটা নিলাম। নেওয়ার পরে আমরা নিয়ে গেলাম, তো দুজন ভিতরে খুব ভয়। তো আমরা ওই দিন রাত্রে আর আমরা কাজ করলাম না, কারণ আমাদের একই চিন্তা যে আমি এতদিন যাবৎ কাজ করি, কোনো সময় কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই, আজকে এটা কি ঘটলো? সারা রাত আমার ঘুমা নেই। লাশটা ওই ভাবে রেখা আমরা চলে আসছি। আসার পরে তারপর আমি এখন পর্যন্ত ব্যাখ্যা খুঁজে পাইনি যে আমি কি দেখলাম। কি দেখলেন আপনি? আচ্ছা, তাহলে তো মানে বুঝতেই পারছি যে ব্যাপারটা আপনার সাথেও ঘটেছে, এবং শুধু আপনার বাবার যে ঘটনাটা শুনলাম আমরা সেটাই না, আপনার জীবনেও ঘটেছে। হয়তো দেখা যায় যে অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে যারা আপনারা এই পেশার সাথে যুক্ত। তো এমনিতে ঈদের শুভেচ্ছা আপনাকে, এবং আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সেই সাথে এই যে আমরা ভূত এফএমে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করি, এবং আপনিও বললেন যে আপনি আসলে বিশ্বাস করেন। তো আপনার কিছু বলার আছে? আপনি যেহেতু নিজে অভিজ্ঞতা অর্জন করেছেন, বা আপনি নিজে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমার বলার, যারা এই জিনিসগুলো দেখছে তারাই বিশ্বাস করবে, অথচ যারা দেখে নাই ওনাদের কোনো বিশ্বাস করা যাবে না। আমি যেহেতু নিজে এটা দেখছি, বাবার মুখ থেকে শুনছি, আমি বিশ্বাস করি। আমাদের অনেক রিসেলার আছে যারা শুনে, অনেকে মনে করে যে ভাউচাবাজি বা এটা বানিয়ে বলে, আসলে সেটা কিন্তু না। আমরা আমি যে এখানে আসছি এটা সাত বাই রিকোয়েস্ট আমি আসছি, কারণ এইসব ঘটনা আমরা কাউকে বলি না, যেহেতু এটা পার্সোনাল ঘটনা। বললে অনেকে মেডিকেলে যায়, আবার অনেকে এই ভয়ে যেতে চাইবো না মেডিকেলে, এই কারণে আমরা কাউরে বলি না। আমাদের ব্যাপারটা আমাদের ভিতরে রাখি। সাতবার রিকোয়েস্টে আমরা এই কথাটা বলছি। তো যার সাথে ঘটবো উনি বিশ্বাস করবো, আর যার সাথে না ঘটবো উনাকে সারাদিন বলাটা বুঝালে বুঝবো না। সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমি জানি আপনি যেটা বলছিলেন যে আপনার আসার একেবারে ইচ্ছা ছিল না, আমরা অনেক এবং আপনি অনেক সময় নিয়েছেন, আপনি অনেকদিন ভাবতেই সময় নিয়েছেন যে আসবেন না, সেটাই। তো আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে ঈদ আপনার জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক, এবং এরকম কোনো ঘটনা আপনি যেন ফেস করতে না হয়। এবং যদি কোনোদিন কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আরো একবার আপনাকে কষ্ট করে আমাদের এখানে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আপনার এতক্ষণ ধরে যে ঘটনাগুলো শুনলাম, সেই ঘটনাগুলো শুনে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে ভূত এফএম জমে গেছে। এবং আপনারা যদি আমাদের সাথে, আপনারা অনেক SMS পাঠাচ্ছেন, এবং সেই SMS এর মধ্যে আপনারাও শেয়ার করছেন যে অনেকের কাছে ভালো লাগছে। তো যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, তারা আমাদের সাথেই থাকুন। আরো অনেক সব ঘটনা আছে আমাদের সাথে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব, এবং ব্রেকে যাওয়ার আগে বলে দিই আমাদের SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম,
স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের সাথে ইমেইলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি bhuthfm@radiofurti.fm। ঈদের মধ্যে আপনারা অনেক আনন্দ করবেন, আমি থাকবো, অনেক আশা নিয়ে থাকবো আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা পাওয়ার। এবং আপনারা অনেকেই এই মুহূর্তে আমি প্রতি ঈদেই বলি যে অনেকে দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে যারা সিনিয়ররা রয়েছেন এই মুহূর্তে আছেন আপনারা তার সেই জায়গায়, এবং যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছে হয়তো এরকম কোনো একটা সন্ধ্যায় জমজমাট সব ঘটনা শুনতেও বসেছেন। সেই ঘটনাগুলো একেবারেই ভুলে যাবেন না, আমাদের সাথে শেয়ার করবেন এবং কোনো একদিন হয়তো আপনিও ভূত এফএমে চলে আসবেন এবং সবার সাথে সেই ঘটনাগুলো নিয়ে আলাপ করতে পারবেন। যাই হোক, চলে যাচ্ছে একটা ব্রেকে। Stay tuned to Radio Furti and don't stop the Furti. This track was downloaded from FusionBD.com. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সেই জন্যই আজকে ভূত এফএমে আমাদের সাথে উপস্থিত আছেন আমি আসলে কথা হারিয়ে ফেলছি বারবার করে। আমি অনেক বড় ফ্যান যে মানুষটির, যার গান শুধু না, যাকে মানুষ হিসেবে তিনি যা করেন তাই আমাদের সবার ভালো লাগে। এরকম একজন মানুষ আমাদের সামনে বসে আছেন, আমার সামনে বসে আছেন। আমরা রেডিও যেহেতু দেখা সম্ভব না, কিন্তু একটু পরে ফিল করতে পারবেন যখন গলাটা শুনতে পারবেন। আমাদের সাথে বসে আছেন এই মুহূর্তে মাকসুদ ভাই। মাকসুদ ভাই, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। আমাদের সবারই অনেক বেশি ইচ্ছা ছিল আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। প্রথমত আমি দেখেছি যে আমরা সবাই জানি যে শুধু গানের বাইরেও আপনার পড়াশোনার ব্যাপারে বিরাট একটা ব্যাপার আছে। তো এই সমস্ত ব্যাপারে কোনো সময় কি আপনার ইচ্ছে করেছে কিনা, বা কোনো সময় পড়েছেন কিনা, বা জানতে ইচ্ছে করেছে কিনা প্যারানরমাল ওয়ার্ল্ড বা আর একটা কোনো ওয়ার্ল্ড থাকতে পারে? আসলে যদি সত্যিকার অর্থ বলো, এটি কিন্তু আমার বেঁচে থাকার, আমার জীবনের এই একটি পথ। এটা হলো যে আমরা মানুষ হিসেবে আমরা যা কিছু চোখে দেখি, কানে শুনি, আমাদের 5টি ইন্দ্রিয়, চোখে দেখা নাক, কান, ঠোঁট, মুখ, এবং এছাড়া আরেকটি ইন্দ্রিয় আছে যেটা টাচ। আমরা অনুভব ধরতে পারি, বুঝতে পারি, ধরলে বুঝতে পারি কেন এটা কি একটা সেলফোন, নাকি এটা একটা বটল, নাকি এটা কোনো অস্ত্র। এই 5টা সেন্স। তো এছাড়া কিন্তু এটা 6টি ইন্দ্রিয় কিন্তু আছে, সেটা আমরা কেবলই অনুভব করতে পারি। কিন্তু 6টি ইন্দ্রিয় বা 6 সেন্স আমাদের অনেক কিছু বলে দেয়। আমাদের সঙ্গীত জগতে আমাদের কিন্তু পুরো বিষয়টা কিন্তু 6টি ইন্দ্রিয় নেই। কেন আমরা যেটা করি একটি গান, সেই ফোনসিস একটি গান, কারণ শুধু আমি জানি যে এটার এই সবার মাথায় কিন্তু একটা কল্পনার চিত্র তৈরি হয়। এটা দুঃখের গান, আমার কাছে হয়তো আমি যে চিত্র তৈরি করেছি তার সাথে হয়তো তোমার মিলবে না। আবার তোমার কাছে যেটা একরকম মনে হচ্ছে সেটা কিন্তু আরেকজনের কাছে আরেক রকম মনে হয়। আবার দেখা গেল যে ভিডিও যেটা তৈরি হয়েছে আরেক ডিমেনশন নিয়ে গেছে। তো 6টি ইন্দ্রিয় বিষয়টাই, এবার যদি আমরা বলি 6টি ইন্দ্রিয় খেলাটাই হলো সঙ্গীত, তাহলে কিন্তু আমরাই সঙ্গীত যারা করি আমরাই কিন্তু প্যারানরমাল জগতে বাস করি। তো এটা নিয়ে আসলে কনসিয়াসলি যে একটা অদ্ভুত কিছু জিনিস, কিন্তু খেয়াল করো যে অদ্ভুত বললাম, আমরা যখনই খুব নিজের কাছে খুব একটা
ভালো লাগে তখন কিন্তু বলে ফেলি যে অদ্ভুত। অদ্ভুত, মানে এটা এটা অকল্পনীয় একটা জিনিস, এবং এটা ঠিক নর্মাল না। এটা নর্মাল না। বা যে কোনো একজন লোক খুব একটা আমাদের সাথে ব্যবহারে যেটা দিল, একটু প্যারা নিল, সেটা আমরা বললাম যে কি আশ্চর্য একটা প্যারা নিল, অদ্ভুত। হ্যাঁ, বা কেউ একটা খুব ভালো একটা কাজ করলো, অদ্ভুত সুন্দর, কিন্তু ভোটটা কিন্তু থাকবেই। হ্যাঁ, অর্থাৎ আমার মনে হয় যে এই এই জগৎটি আমরা অস্বীকার করতে পারি না, কারণ মানুষ যা কিছু করে তার মস্তিষ্ক দ্বারাই কিন্তু সৃষ্টি, একটা কনস্ট্রাক্ট, সে একটা মানে সে যে কোনো একটা সে একটা স্থাপনা করে, এবং মানুষ যা চিন্তা করে মানুষের কিন্তু সেই জিনিস করাও সম্ভব। আর মানুষের কল্পনায় যা আসে এটা একেবারে যে ভুল সেটাও কিন্তু না। আমি মনে করি যে তার নর্মাল বা নর্মাল কিছু না, এটা এটা একেবারেই নর্মাল। আমাদের ষষ্ঠী স্বীকৃতি দেওয়াটাই হলো পুরো বিষয়টা। আর মাসুদ ভাই, আমাদের আরেকটা জিনিস জানার খুব ইচ্ছে যে আপনার কাছে মানে একদম আপনার মতো করে যদি বলতেন যে ভয় জিনিসটা আসলে কি, আপনার কাছে কি মনে হয়? ভয় মূলত আমার হিসাবে কিন্তু দু তিন রকমের ভয় আছে, এর বাইরে কিন্তু আসলে কোনো ভয় নেই। একটি প্রথম যেটি সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় ভয় যেটা সবারই ভিতরে কাজ করে কম বেশি, হলো মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়টা আসলে কোনো অর্থ হয় না, কেন এই ভয়টা আমার ছিল। তো বাউলদের সাথে যেহেতু অনেক সময় কাটিয়েছি জীবনে, এক বাউল আমাকে ঠিক এই পয়েন্টে ধরতে পেরেছিলাম, আমি যে কোনো বিষয়টা খুব ভয় পেয়ে গেছিলাম। তো উনি আমার এই ভয়টা কাটিয়ে দিলেন, বলল যে তুই আসছিস কোথা থেকে, তুই কি জানিস? আমি বললাম না। যাবি কোথায় এটা নিয়ে চিন্তা কেন, এটা নিয়ে ভয় কেন? আসার সময় তো ভয় ছিল না, যাওয়ার সময় কেন ভয় থাকবে? তো এই একটা সিম্পল মেসেজ একটা গ্রামের একটা বাউলের কাছ থেকে পেয়ে কিন্তু আমার অন্তত মৃত্যুর ভয়টা কেটে গেছে। কারণ এই মৃত্যুর ভয়টা হলো সবচেয়ে প্রাথমিক ভয়। দ্বিতীয় ভয়টা হলো যে সম্মান হারানোর ভয়, যে আমাদের একটি কম বেশি সম্মান আছে, যে প্রতিটি মানুষ কিন্তু সম্মান পাওয়ার অধিকারী। সেই সম্মানের জায়গায় যদি একটু ঘষা লাগে, দাগ লাগে, হ্যাঁ, কোন একটা স্ক্যান্ডাল হয় বা কোন একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন সেই সম্মান হারানোর ভয় কিন্তু মানুষের প্রতি সবসময় কাজ করে, যে একটা কাজ করলো, ইস এটা না করলেই পারতাম, ইস বিচ্যুতি হয়ে গেল, এই যে বিষয়টা। আরেকটি হলো যে মানুষের যেটা আমরা আরবি ভাষায় বলি রিজিক, মানে যেটা আমাদের আমরা কি করে চলবো, আগামীকাল আমাদের দিনটা কেমন যাবে, আমাদের পকেটে তো ফুটা এক পয়সাও নেই, কি করে চলবো। তো এই তিনটেই কিন্তু মূলত ভয়। এই তিনটা ভয়ের ভিতরে প্রথম ভয়টি হলো যে মৃত্যুর ভয়, সেটা কোনো ভয় না। আর মানে ঈশ্বর মোটামুটি মানুষকে তিনটি জিনিস, মানে অ্যাক্ট অফ গড, ঈশ্বরের মাত্র তিনটি কর্ম। একটি হলো হায়াত, আমাদের কতদিন কিভাবে বাঁচবো, কোন সময় আমাদের জন্ম, কোন সময় মারা যাব, মৌত, এটা আমরা জানি না, ঈশ্বরের হাতে। এবং তৃতীয়টা হলো রিজিক, আমরা আগামী দিনটা, আমি কোটিপতিও হতে পারি, কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে আগামীকাল আমি না খেয়ে মরবো না। হ্যাঁ, বা আমি না খেয়ে মারা যাচ্ছি, কিন্তু এমন কোনো গ্যারান্টি যে আগামীকাল আমার সামনে এক প্লেট পোলাও বিরিয়ানি এসে হাজির হবে না। তো এই তিনটে বিষয়ে কিন্তু মানুষের মূলত ভয়। এবং আরেকটা হলো যে ভয় পাওয়ার এরকম কোনো ভয় কি কখনো পেয়েছেন, যে আমরা যেটা বলি, মানে যে আমরা অদৃশ্য যে যা কিছু আছে সেটা যে আমরা ভয় পাই, সেটা আমরা জিন বলি বা ভূত বলি বা যাই বলি না কেন, অন্য কোনো পৃথিবী থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসা কিছু, বা মৃত্যুর পরে কেউ হয়তো মৃত্যুর ওপারে চলে গেছে, সেখান থেকে যদি আবার সে কোনো সময় এসে দেখা দেয়, তখন যে ভয়টা আমরা পাই, এরকম কোনো ভয় কি কখনো কোনোদিন আপনি পেয়েছেন? বা এরকম অজস্র ভয় মনে ঢুকেছে। কেন আগে একটু ব্যাখ্যা করি যে ভয়ের মূল কারণটা হচ্ছে, ভয় তখনই মানুষের হয় যখন সে বিষয়ে তার জ্ঞান নাই।
আমাদের পরীক্ষার কিন্তু সবারই ভয়। পরীক্ষা যখনই হয় কিন্তু এমন কোন লোক কি টেনশন আছে, মাকসুদ ভাই আমার খুব চিন্তায় পড়ে গেলাম, ভয় লাগতেছে, ফেল করবো, এই যে বিষয়টা, এটা অর্থ কি না, যত প্রিপারেশনই নেই না কেন, কি প্রশ্ন আসে তা তো জানি না, আর আসলে পরে আমি ঠিক মতো উত্তর দিতে পারবো কিনা, এই যে ভয়, ওখানে ভয়ের ভয়। এটা আরেকটা ভয় হচ্ছে যে হঠাৎ করে আমি হেঁটে যাচ্ছি, হরতালের দিন আমি কোনো কিছু আশাই করিনি, এসে দিয়ে ধুম করে একটা পাশের বোম ফুটলো। এখন সেরকম বোম আমি টেলিভিশনে অনেক দেখেছি, আমি লোকমুখে শুনেছি, আমি শুনেছি হাত পা ছুটে যায়, আমি মানুষ মারা যায়, কিন্তু আমার একেবারে কাছে একটা বোমা ফাটলো, আমার কিছুই হলো না, কিন্তু ওই যে একটা কাঁপুনি শুরু হবে এবং সে একটা ট্রমাটাইজড মানুষ হয়ে যায়, এই মূল কারণটা আমার সেই মানসিক প্রস্তুতি ছিল যে আমি এমন একটা ঘটনা ঘটতে পারে। আবার হয়তো রিক্সা দিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, পট করে একটা লোক আমাকে ছিনতাই করলো। আমি জানি না চিন্তার অভিজ্ঞতা তোমার আছে কিনা। এক জীবনে এক মানুষের জন্য কারো পক্ষে সকল প্রশ্নের উত্তর পাওয়া অসম্ভব বিষয়। তো এরকম আমার একটা প্রথম যে ঘটনাটি ঘটে, এই জিন ভূতের ঘটনা, সেটা হলো 71 সনে, এবং অবাক হওয়া এই তোমাদের স্টুডিও থেকে খুব বেশি দূরে না, খুব কাছে। এখন 71-এর বিষয়ে কিন্তু আমি যুদ্ধ টুদ্ধ এইগুলোতে যাব না, তখন অনেক কিছুই ঘটছে দেশে, আর আমার বয়স তো অনেক ছোট, আমার 13.5 বছর বয়স হবে, তো আমার বয়সটা খুব বেশি ছিল না। তো যে কোনো কারণে হোক আমাকে আসতে হয়েছিল কলাবাগান থেকে এই গুলশান তোমাদের 2 নম্বর মার্কেটে। তখন কিন্তু এত বাড়িঘরও ছিল না, এই বিল্ডিংও ছিল না, মানে মোট কথা তোমার এই কামাল আতাতুর্ক একদম ঢুকলি পরে মনটা খাকা হয়ে যেত, চারপাশে একেবারে ফাঁকা। আর এইদিকে আসার অর্থ হইল যে তুমি মানে অনেক দূরে, ঢাকা শহর থেকে তুমি অনেক দূরে। উত্তরাচত্র তখন কিন্তু তৈরি হয়নি, বাড্ডা একটি গ্রাম ছিল, মুক্তিযোদ্ধারা কিন্তু বাড্ডাতে এসেছিল প্রথম, তো গ্রাম ছিল কেমন। আমি যে কোনো কারণে আসছি দুপুরের পরে 12টা কিংবা 1টা হবে। আমি এই যে কামালাত ঢুকলাম, খা 2-1টা কুকুর, মানুষ 2-1জনকে দেখা যায়, গাড়িও নাই, কিন্তু সবকিছু খোলা। এটা তোমার ধরো মে জুন মাস এরকম হবে দুপুর বেলায়। কেন আমাকে সাইক্লোন একটু দেশের অবস্থা মানে তখন মানে মুক্তিবাহিনী তখন আক্রমণ শুরু করেনি, হ্যাঁ, তো পাকিস্তানিদের একটু আক্রোশটা কমেছে, কিন্তু তারপর রিস্ক থেকে যায়, কিন্তু তারপরও লোকজন বাজারে যাওয়া আসা এই হয়েছিল। তো সেই সুবাদেই আমি আত্মীয় বাসায় এসেছিলাম গুলশানে, সেখান থেকে আমি গেলাম আত্মীয়ের একটা সাইকেল নিয়ে, যে আমি একটু যাই একটু 2 নম্বর বাজারে, কি এটা যেন আমার কেনার দরকার ছিল, বা মাই সম্ভবত পাঠিয়েছিল, এটা কিনে নিয়ে আয়। তো সাইকেল করে আমি যাচ্ছি, এদিকে তোমার ব্রিজটা আছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বা পাশে কতগুলো গভর্নমেন্ট কোয়ার্টার আছে, খেয়াল করো, একটু দূরে মাঠের উপরে ওই কোয়ার্টারে ছিল, আর কিচ্ছু ছিল না। আর এই ব্রিজটা কিন্তু বেশ খানিকটা উঠতে কিন্তু বেশ বেগ পেত, রাস্তার নিচে ছিল। আমি সাইকেলটা চালিয়ে ব্রিজের কাছে উঠছি আর কি, সেই সময় একদম স্পষ্ট, এই ছেলে শোনো। সেই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি মনে করছি যে কোনো মহিলা হয়তো আমাকে ডেকেছে। আমি না ঠিক প্রথম রিয়াকশনটা ছিল এটা কি শুনো, কে ডাকে, কোন বিল্ডিং থেকে আমাকে কেউ ডাকলো, কোনো পরিচিত লোক কিনা। আমি না সাইকেলটা থামিয়ে আমি নামলাম, পরের মুহূর্তে আমার 2টো জিনিস মাথায় কিন্তু খেয়াল হলো, যে একটা হলো তখন শুনছি যে মহিলাদের ধরে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, কোনো আটকানো, আমাকে কেউ কোনো হেল্প করার জন্য কিছু বলছে কিনা। আমি না আশপাশে দেখি কোনো বাড়ি ঘর নেই, আর যেখানে থেকে ওই বিল্ডিংটা আছে, যেখানে আছে সেইখানে থেকে আওয়াজ এত স্পষ্ট, মানে যে আমাকে দেখেছে তাকে সে আমাকে 3 থেকে 4 ফিটের ভিতরেই থাকতে হবে।
কিন্তু আমি স্পষ্ট, এই ছেলে শোনো, আমি আর তখনও কিন্তু বিষয়টা কি বুঝতে চাই। এখন এটা দুপুর 12টা 12:30 দিকে হবে, একেবারে খরা দুপুর, গরম, আমি ঘামছি। তাতে আমি একটু ভয় পাওয়া শুরু করলাম, এটা কি হচ্ছে। দিনের বেলাতে আমি তো কেয়ার করিনি। তারপর আমি করলাম কি, ওই সাইকেলের এটা রেডি করছি, যে চেইনটাকে ইজি করলাম, আমার উঠবো সাইকেল, আগের দিনের সাইকেল আর কি। তখন আমি আরেকবার বাঁ দিকে তাকালাম, দিল্লি দিকে, ওদিকে কিছু নেই। ডান দিকে এখন অনেক কিছু হয়ে গেছে, দিকে লেকটে ফাঁকা, ইনফ্যাক্ট তোমার 1 নম্বর গুলশানা দেখা যায়, তখন এত ফাঁকা। আমি ডান দিকে যখন দেখছি, আমার ঠিক কানের পিছনে স্পষ্ট শুনলাম, হ্যাঁ তুমি। ও মানে আমাকে বলা হচ্ছে। এর পরের মুহূর্তে আসলে আমার ওই সাইকেলে উঠে আমি যে মানে ছুটলাম ব্যাক টু, আমি আর ওই বাজার টাজার যাইনি, সরাসরি মায়ের কাছে গিয়ে। এবং যেটা হয় এই ধরনের ঘটনাতে, পরবর্তী শুনেছি এটা নাকি কিছুটা সত্য, আমার কেঁপে কেঁপে জ্বর উঠেছিল, এবং সেই জ্বর কিন্তু 3 দিন লেগেছিল আমার থাকতে। মানে কোন রকমই সেই জ্বরটা মানে কেমন, মানে কোনো আমি বলতে পারবো না। আর মাকেই শুধু বলতে পারলাম, তো মা একটু ধার্মিক ছিল, ওসব দোয়া টোয়া করে উটু দিল, বলে বাবা এইসব চিন্তা করিস না, হতে পারে হতে পারে ধরনের বিষয়। তো এটি হলো আমি প্রথম একটি ঘটনা শুনেছি। জিনের বিষয়টা হচ্ছে কি, জিনের বয়স কিন্তু অনেক বেশি হয়, জিনের বয়স কিন্তু 1000 বছরের উপরে হয়। আরেকটি গল্প হলো আমার এক চাচা, তার স্বামীর গল্প। তো জিনের একটা সহজ কি, সে বাচ্চা জিন যদি হয় তার বয়স 100 বছরের উপরে, কিন্তু বাচ্চা। আচ্ছা, মানুষের বয়স যদি 100 বছর, সে বুড়ো। জিনের বয়স 100 বছর, সে বাচ্চা জিন, সে 1000 বছরের উপরেও আছে। তো আমার চাচা, আমার বাবা তখন ছোট, বাবাই আর কি তখন বড়, ওই 11-12 বছর বয়স। সবাই খেলছে সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যার আগে, এটা আসলে খেলছে। আরেক চাচা খুবই কিউট, খুবই কিউট, 5-6 বছর বয়সে, নাদুস নুদুস, তাকে সবাই আদর করে। তো সবাই খেলছে, হঠাৎ করে সে চিৎকার, আমাকে মারলো, আমাকে কে মারলো কে মারলো, সে চিৎকার। এখন বাবা যেহেতু সবার বড়, বাবা ছুটেছে যে কে, ওখানে আশপাশে কিছু নেপালি ছেলে পেলে আছে, খুব দুষ্ট, ওরা আবার থাপ্পড় টাপ্পড় কে আশপাশে কেউ নেই। ওকে যখন গেছে, সে এখন রীতিমতো ছটফট করছে, আমাকে মারছে আমাকে মারছে বলে। কোথায় মারছে? মুখে মারছে, মুখে কোনো কিছুই দাগ নেই। কি হলো এমন হবে না, বাবা মানে সে চিৎকার করে কাঁদছে, সব লোকজন আসছে করে ওনার চাচাকে যখন থেকে নিয়ে গেল রুমে, দেখে কি ঠিক এই চোখের উপর থেকে শুরু করে গাল নিচ পর্যন্ত এত মোটা একটা আঙুলের দাগ, কালো হয়ে গেছে। তখন একজন আশপাশে খুব বড় মাপের একজন আলেম, যিনি সব বুঝতেন, তাকে ডাকা হলো। উনি একটু হাসলেন, হেসে বললো যে একটু আগরবাতি, কিছু না, হয়ে যাবে। ওই বিষয়টা কি বুঝে বলবো, বাচ্চা একটা যাচ্ছিল, আরেক বাচ্চাকে গালে একটু আদর করে দিয়ে গেল, আদরের ঠেলায় মানে এত বড় একটা কালো দাগ পড়ে গেল। এগুলো তো আমরা ইজিলি এক্সপ্লেইন করতে পারবো না, ইট ইজ দেয়ার। তো পার্সোনালি এছাড়া কিন্তু অনেক অনেক কিছু হতে পারে। আমরা একটা হ্যালুসিনেশন কাজ করতে পারি। একা আছি আমরা রুমে, রাত জেগে কাজ করছি, হঠাৎ করে এটা আওয়াজটা হতে পারে অনেক দূরে, কিন্তু এই ঘরের কাছে, এই কাপড় শুরু হয়ে গেল, এটা কি। কিন্তু ষষ্ঠী ইন্দ্রিয় যাদের শক্ত, তারা কিন্তু প্যারানর্মাল সিচুয়েশন গুলো একটু ইজিলি বুঝতে পারে। আমার ধারণা, আমার সিক্স সেন্স খুবই স্ট্রং, আমি অনেক কিছু অনুধাবন করতে পারি। আর মানুষের বোঝার আগে সেটা আমি কি করে কাটিয়ে উঠি সেটা বুঝি। অনেক ঘটনা ঘটেছে এরকম আমার জীবনে।
আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো মাকসুদ ভাই, তারপরে আবারও আসছি। আমরা চলে আসছি একটা ব্রেকে, আপনারা আমাদের সাথে থাকুন। আর জানেন নিশ্চয়ই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরেই। This track was downloaded from FusionBD.com. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমাদের সাথে রয়েছেন আজকে মাকসুদ ভাই। আমরা জমজমাট আড্ডা দিচ্ছি এবং অনেক কথা বলছি। ভূত এফএম এ এরকম ধরনের কথাবার্তা খুব কমই হয়েছে এবং আজকে আপনারা নিশ্চয়ই সবাই অনেক বেশি এনজয় করছেন। আমি এই মুহূর্তে মাকসুদ ভাই আপনাকে, আচ্ছা আগে আরেকবার আপনাকে জানাই এই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। Thank you. আর মাসুদ ভাই একটা জিনিস, সেটা হচ্ছে যে সবার জন্য আমি একটা সাজেশন চাইবো আপনার কাছে। অনেকেই দেখা যায় যে খুব হঠাৎ করে এরকম পরিস্থিতি, আপনি তো বলছিলেন যে হ্যালুসিনেশন হোক বা যে কোনো কারণেই হোক না কেন, হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি হলে কি করতেন, বা আপনার কি সাজেশন যে কেউ যদি এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হয়ে যায় বা ফেস করতেই হয়, তখন কি করবে ইনস্ট্যান্টলি? আমার মনে হয় যে প্রথম জিনিস যেটা হয় এই ধরনের সিচুয়েশনটা প্যানিক সৃষ্টি। নিজের ভিতরে খুব মানে ভয় থেকে মানুষের প্যানিক করে, হ্যাঁ, এবং প্যানিকটা যে কোনো কারণে হতে পারে। ওই যে বললাম পরীক্ষার খাতা কমন প্রশ্ন করে একটা প্যানিক শুরু হয়, আসলে কিছুক্ষণ চিন্তা করলে দেখা যায় না আসলে এটা অত কমপ্লিকেটেড কিছু। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আপনি বলছেন যে না জানা থেকে ভয়, মানে হ্যাঁ, এটা খুব। তো আমি একটা সিম্পল সাজেশন দিতে পারি যে এই ধরনের ঘটনা যদি কেউ ফেস করে, ফার্স্ট এন্ড ফরমোস্ট নিজের বিয়ারিং, মানে আমি কোথায় আছি সেটাকে আগে একটু রিকনফার্ম করতে। যে একটা হলো যে পা মাটিতে একটু বাড়ি দিতে, পা মাটিতে বাড়ি দেওয়ার মতন অন্য কোনো মানে রিয়ালিটি। যদি চেয়ারে বসে থাকে লাফ দিয়ে উঠে যেন পাতে দাঁড়িয়ে পাতে বাড়ি দেয়, ঘুমিয়ে থাকলে বিছানায় থাকলে লাফ দিয়ে মাটিতে বাড়ি দেয়। আমি আমার অস্তিত্ব। তাহলে হলো কি, সাইন্টিফিকলি যদি বোঝাতে যাই, আমাদের দেহে কিন্তু এক ধরনের ইলেকট্রিসিটি আছে। প্যানিক গুলো তখনই হয় যখন আমাদের বডি আর্থিং পায় না, ঠিক আছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা পা তুলে আমরা বসে আছি, আড্ডা দিচ্ছি, চ্যাট করছি, ফেসবুকে আছি, গ্রাউন্ডিং হঠাৎ করে একটা ঘটনা গেল। ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ স্ট্যান্ড অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডিং দাঁড়াও, এবং এটা হলো ফার্স্ট। যে মুহূর্তে তুমি গ্রাউন্ডিং করলা, তোমার মস্তিষ্কের যে কোষগুলো তোমাকে প্রভোগ করছে কিছুটা হলো কন্ট্রোলে আসবে। এক, দ্বিতীয় কথা হলো অনেক দোয়া দরুদ আছে, আমরা যারা মুসলিম আছি তারা দোয়া দরুদ করতে পারি, ঈশ্বরের কথা স্মরণ করতে পারি, হ্যাঁ। এবং প্রথম আরেকটা কথা হলো যে আর কিছু হোক না হোক আমাদের ঈশ্বর বিদ্যমান না, সেটা তো অবশ্যই কখনোই না। তো এটা এই টু থ্যাংক আল্লাহ, ভগবান ঈশ্বর, যে কি যাই কি যে নাম রাখি, যে আমাকে এই অভিজ্ঞতার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা আমার দরকার ছিল। এই একটা থ্যাংকস দিয়ে লম্বা লম্বা শ্বাস, আমার 10টা শ্বাস নিলে পরেই এই সমস্যা আস্তে আস্তে চলে যাওয়ার কথা, কিন্তু প্রচুর ঘাম বেরোবে। ওকে মাসুদ ভাই, আমরা শেষ করব তাই না মাসুদ? আমরা এখন শেষ করি এবং জাস্ট শেষ মুহূর্তে আমি যেটা একটু আপনাকে অনুরোধ করব যে আমাদের যারা লিসনার, আমরা জানি যে বাংলাদেশের বাইরেও অনেকে শোনেন এবং সেখানেও অনেক ভক্ত আছেন আপনার, তাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই ভূত এফএম কে কেন্দ্র করেই বা আপনার
হ্যাঁ। পার্সোনাল যে কোনো। আসলে মূলত ঢাকা শহরে অনুষ্ঠান, গানের অনুষ্ঠানে যে দুহিংস ডাকা হয় আর একটা টক শো, এগুলো খুবই বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভূত এফএম সম্পর্কে আমি শুনেছি, আমার রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু লোকমুখে শুনতে আমার প্রচুর জনপ্রিয়তা। আমার মনে হচ্ছে যে প্যারানর্মাল বিষয়টা নিয়ে মানুষের চিন্তার কিন্তু শেষ নেই। মানুষের এটা একটা ডিমেনশন। আমরা এমন একটা ডিমেনশনে যাচ্ছি যেটা স্থানকাল পাত্র ভেদে চলে যাবে। কেন আলটিমেটলি আমাদেরকে ওই জায়গায় সবসময় অটল থাকতে হবে, যে আমাদের বিশ্বাসের জায়গা। এবং এটা আমি আমার সব ফ্যানকে বলছি যে মানুষের বিশ্বাস মানুষকে প্রতিনিধিত্ব করে। কেউ কিন্তু আপনার বিশ্বাসকে আপনার থেকে ভালো প্রতিনিধিত্ব করতে পারবে না। অত কোনটা সত্য? সত্য আর মিথ্যার মাঝামাঝি কিন্তু সত্য, ডান আর বামের মাঝামাঝি কিন্তু সত্য। আমরা যখন আল্লাহকে সেজদা দিই, আমরা কিন্তু ঠিক মাঝখানেই দিই। এই অর্থটা হলো সেজদাতে যাওয়া, আল্লাহর কাছে মুটে পড়ে পায়ে পড়ে বলা যে আল্লাহ, আমরা ডানও বুঝি বা বুঝি, মধ্যমটা বুঝি না। এই মাথা ঠেকালাম তোমার কাছে, সম্পূর্ণ সারেন্ডার করে আল্লাহ আপনি আমাদের এই মাথাটাকে হেফাজত করেন। মস্তিষ্কের ভিতরে সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে। আর এই ধরনের ঘটনা যদি ঘটে, এটাকে নর্মালি নেবেন, অ্যাবনর্মালি নেওয়ার কোনো বিষয় নেই। এবং ওই যে বললাম আগের কথাটা, যে এই এক একটা অভিজ্ঞতা, এটা হলো স্রষ্টার আমাদের ইমান যেটা বলি আমরা কোন শক্ত, আমরা কি ওটাতেই বিশ্বাস করলাম, আল্লাহতে বিশ্বাস করলাম, এটা কিন্তু আমাদের সবসময় একটা চেক এন্ড ব্যালেন্সই কিন্তু আছে। এবং এই ধরনের অভিজ্ঞতা তাদেরই হয় যারা কিছু মনে করো না, খানিকটা ঈশ্বরের থেকে সরে গেছে কোনো কারণে, সেটা প্রেমের কারণে হোক, পড়ালেখায় একটু স্রষ্টাকে যদি স্মরণ রাখতে পারে, এবং সবসময় যদি স্মরণ রাখতে পারি, সেটা যেভাবেই হোক, আমার মনে হয় যে এইগুলো বিষয় হাসি মুখে উড়িয়ে দেওয়া যাবে। পরবর্তীতে এই যে আজকে আমি হাসতে পারলাম, হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে ভয় মানে কি, আমি মরেই যাবো, এমন যে একটা। তো এটি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যে জায়গায় থাকেন, যেখানে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস ইন দিস শো অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ফুর্তি, এত সুন্দর একটা টপিক নিয়ে আপনারা, যেমন এটা দিয়ে সারা রাত কি সারা দিন সারা রাত চলতে পারে, এই ধরনের আমি মনে করি। তো এই যে আমাদের ইন্টারেস্টিং কতগুলো বিষয় নিয়ে আমাদের এই যে দেশের যে বিরাজমান রাজনৈতিক অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষকে যে একটু চিন্তার খোরাক, এই চিন্তার খোরাকটা কিন্তু খুব প্রয়োজন আছে। এবং আমরা এই একটা ভূত বলে যে জিনিসটা তৈরি করলাম, আসলে এটা আমাদের মনের ভিতরে ভূত। এটা এই মানে জ্ঞান অন্বেষণ, ভয় কাটানোর সবচেয়ে বড়, যেটা আমি আগে বলেছি, জ্ঞান। আমরা যত জ্ঞানী হব, আমরা যত জ্ঞান রাখবো, আমরা অত উৎকৃষ্ট মানব। উৎকৃষ্ট মানুষ সবাই হোক, এই আমার ভক্ত শ্রোতাকুল এবং ফুর্তির যত শ্রোতা আজকে এই রাত জেগে অনুষ্ঠান শুনছেন, সবার কাছে আমার কামনা থাকলে উৎকৃষ্ট মানুষ হওয়ার চেষ্টা করুন। আমি নিশ্চিত এটা সম্ভব। আমরা আজকে অনার্ড যে আমাদের মাঝে আমরা আজকে মাসুদ ভাইকে পেয়েছিলাম, এবং আমরা যে ধরনের কথাগুলো বললাম, আপনারা নিজেরাও অনেকদিন ধরে ভূত এফএম শুনছেন, এরকম ধরনের কথা হয় না। এবং আজকে আসলে এই সবকিছু মিলিয়ে সবকিছু অন্যরকম হলো। আর অন্যরকম বলেছিলাম শুরুতে যে স্পেশাল কিছু হবে, এই কারণে ঈদের একটা স্পেশাল এপিসোড। সেই স্পেশাল এপিসোডে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন এবং বাকি সময়টুকু যারা আমাদের সঙ্গে থাকবে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কমিউনিকেট করার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। রেডিও ফুর্তি 88.4 FM। FM haunted by Airtel.
আজকে আপনাদেরকে একটা একটু অন্যরকম কাহিনী শোনাবো। ঘটনাটা খুব সাম্প্রতিক। সেটা হচ্ছে এই রোজার মধ্যেই, তখন সময় 10:30 হবে, তারাবির সময় শেষ। তো তারাবি নামাজ শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে। তো আমিও একটা বাসা থেকে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় ফিরছি। বের হলাম, বেরোতে দেখি যে একটা রিক্সা, মানে আমি রিক্সাওয়ালাকে খেয়াল করিনি, হঠাৎ করে আমি ওই তারাগুলোর মধ্যে রিক্সা ডাকতে দেখলাম যে লোকটা অনেক বয়স্ক, প্রায় বয়স 80-র কাছাকাছি হবে। তো আমি চাচ্ছিলাম না নিতে, কারণ এত বয়স্ক মানুষটা নিয়ে যাবে কিছুটা অমানবিক মনে হচ্ছিল। কিন্তু যেহেতু আমি ডেকে ফেলেছি, সেই জন্য আমি তাকে ডাকলাম, তিনিও চলে আসছেন। তো রিক্সা ওঠার পরে আমি যেটা খেয়াল করলাম যে টুপি পরা, পাঞ্জাবি পরা, ধরে নিলাম যে নামাজ পড়েই কোথায় বের হয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম যে ওনার টুপি, পাঞ্জাবি সবকিছু এত পরিষ্কার, এত সাদা। রিক্সাওয়ালাদের কাছে এতটা আসলে কখনো চিন্তা করি না যে এত ধপধপে পরিষ্কার জিনিসপত্র পরে তারা বের হবে। পায়ের জুতাটা খেয়াল করলাম, সেটাও রাবারের বড় জুতা। এখনকার সময়ের এই কোন এই ডিজাইনটা চোখে পড়ে না। সবকিছু খেয়াল করছিলাম কেন, কারণ এত বয়স্ক সে, তার প্রত্যেকটা জিনিসই খেয়াল করতে হচ্ছিল আর কি। আরো ইন্টারেস্টিং যেটা ছিল, তার গায়ের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আমি ভাবলাম বোধহয় একসাথে নামাজ পড়ার কারণে মসজিদ থেকে বের হয়েছে, সেই জন্য বোধহয় গন্ধটা আসছে, আতরের গন্ধ। আমি নিজে থেকে তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনি কেন রিক্সা চালাচ্ছেন? আপনি অন্য কিছু করলে পারতেন। সে বলছে যে না, আমি আসলে খুব খুব ধীরে, মানে কথা ভয়েস এত আস্তে, বোঝা যাচ্ছিল না। তো আসলে আমার খুব ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে খুব কৌতূহল হচ্ছিল যে আমি দেখি যে কি লোকটা খুব কথা বললে, যে কি যেন সমস্যা বললেন। আমি মানে বেশ করে হ্যাঁ হ্যাঁ কি কি বলার পরও উনি ঠিক পরিষ্কার করে শুনতে পারলাম না, এত আস্তে ওনার কথা হচ্ছিল। পরিষ্কার সব কাপড় চোপড়ের সাথে তার চোখে সোনালি ফোমের চশমা ছিল। তো যাই হোক, বয়স্ক, বেশি বয়সের কারণে হয়তো তার এই মানে বেশভূষাটা এরকম ছিল। তো যাই হোক, বাসায় পৌঁছে গেলাম। তো আমি তার সাথে যেটা বুঝলাম যে ওনার বাসায় ফ্যামিলিতে সমস্যা ইত্যাদি ইত্যাদি। তার নাকি একটা দোকান ছিল, সেই দোকানটাও কোন একটা সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তাকে সহযোগিতা করার জন্য। তো সেরকম ইচ্ছা নিয়ে আমি নামলাম রিক্সা থেকে। রিক্সাটা থামতে দেখি পাশের বিল্ডিং থেকে এক মাঝবয়স্ক লোক, কেয়ারটেকার টাইপের বৃদ্ধ লোকটাকে দেখে চিৎকার শুরু করে দিল যে কেন আপনি, এই লোকটা তো অনেক বয়স্ক, এই লোকটা তো অনেক বয়স্ক, তার এটা কথা ছিল। তা আমি বুঝতে পারছিলাম না যে ওই বা কেন হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল একে দেখে। সে কিন্তু নির্বিকার, চুপ করেছিল, তার কোনো হচ্ছিল না যে না আমাকে দেখে কেন এমন করছে। আমি বললাম যে কি বললি যে না, বলছি না আমার অনেক বয়স। যাই হোক, তো আমি তাকে বললাম যে আপনার রিক্সা টিক্সা চালাবেন না, আপনি তাকে সহযোগিতাটা করলাম যেটা করার, বললাম যে আপনি এত কষ্ট করার দরকার নেই। তো সে খুব সহজভাবে চলে গেল। তো চলে যাওয়ার পরে আমি যখন বাসায় ঢুকবো, আমার কৌতূহল, সে কিন্তু চলে গেল রিক্সা নিয়ে। আমি পিছন ফিরতে দেখলাম যে সেও কিরকম করে পিছন ফিরে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার যেটা মনে হয়েছে যে আমি তার খুব চেহারাটা মনে করার চেষ্টা করি,
তার চেহারাটা কিন্তু আমি ভুলে গেছি, কিন্তু ওই যে শেষ সময় সে যে অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল, সেটা আমার এখনো মনে আছে। এবং এটা খুব একটা গায়ে কাটা ফেলানো কোনো গল্প না যে হ্যাঁ ভয়ে মরে যাওয়ার মতো কিছু না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে অনেকের সাথে আমাদের দেখা হয়, প্রত্যেক দিনের জীবনে অনেকের সাথেই দেখা হয় যারা যাদের সাথে দেখা হওয়ার কথা না কিন্তু হুট করে দেখা হয়ে যায়, এবং তারা আসলে মনের মধ্যে একটা প্রশ্ন রেখে চলে যায়। এটা খুব বাস্তব এবং খুব সহজ ব্যাপার। আমরা যখন মুখোমুখি হই তখন আসলে ভয়টা কাজ করে না, কিন্তু যখন পরে চিন্তা করি, চিন্তার জগতে চলে যাই, তখন আসলে একটু ভয় লাগে যে কে ছিল সে। শুনছেন রেডিও ফুর্তি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং আজকে মানে ঈদের শো, সুতরাং বুঝতেই পারছেন যে একটা স্পেশাল সেগমেন্ট আমাদের আছে বেশ কয়েকটা। তার মধ্যে এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চেনেন এবং আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন। এবং আমি বলি যে রেডিওতে যখন গান বাজে, কিছু কিছু গান আমাদের শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু গান শুধু শুনলেই মন ভরে না, কিছু কিছু গান শোনার সাথে সাথে গাইতে ইচ্ছা করে। তো এইরকম একজন মানুষ যিনি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, তিনি আমাদের সবার প্রিয়, অনেক পছন্দের, আমি অনেক বড় ফ্যান যার, সেই ফাহমিদা নবী। তিনি আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন এবং ভূত এফএম উপস্থিত আছেন। আজকে আমরা তাকে গান গাইতে অনুরোধ করব না, আমরা তার কাছে আজকে ঘটনা শুনবো, ভয়ের কোনো ঘটনা, যে সমস্ত ঘটনা তার জীবনে ঘটে গেছে বা তার চারপাশে যে সমস্ত মানুষরা আছেন তাদের কাছ থেকে তিনি যে সমস্ত ঘটনাগুলো শুনেছেন, তার অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন আপনাদের সাথে। ঈদ মোবারক আপু। অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভূতেদেরকেও শুভেচ্ছা, কারণ তোমাদের এই অনুষ্ঠানটা যখন শুনি আমি কিন্তু খুবই সিরিয়াসলি শুনি, এবং আমি যদি গাড়িতে থাকি সব মানে একদম চুপচাপ হয় না, জানলাগুলো সব বন্ধ করে দিয়ে ড্রাইভারকে বলি কোনো কথা বলবা না, কিংবা আমি যদি নিজে গাড়ি চালাই সেই মুহূর্তে ওরকম অ্যাকশনে। এবং প্রত্যেকে যারা যারা খুব অনেক ফ্যান এই প্রোগ্রামটার, সবার সঙ্গে যখন কথা হয় তখন সবাই বলে যে বিষয়টা কিন্তু সিরিয়াস। আমি একটু ভয় ভয় বলছি। বাইরে জানালার বাইরে তাকাতে ইচ্ছা করে তখন নদীকে কি তাকান আশেপাশে? আমি তো ভাবতে শুরু করি, আচ্ছা গাছের পাতাটা কেন নড়লো, এরকম হয়, এরকম হয়। কিন্তু আচ্ছা আমি কিন্তু খুবই সিরিয়াসলি বললাম এতক্ষণ, এখন বলি আনন্দের সঙ্গে ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমরা যারা এই মুহূর্তে যারা শুনছেন, তারা শুধুমাত্র যে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে এবং আমাদেরকে ভূত এফএম যারা উপভোগ করছেন, তারা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে শুনছেন তাই না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় যারা আছেন, যারা পছন্দ করেন, যারা ভয় পেতে ভালোবাসেন, তারাও শুনছেন। এবং এই আনন্দের সময়টা, ঈদের সময়টা অনেক মানুষ ভয় পেতে পছন্দ করেন। মানে এটা তো মানে কি বলে না যে অলিক সুখ, অলিক মায়া, হ্যাঁ সেটাই মরিচিকা, আসলে আমাদের মানুষের এসব কিন্তু ভালো লাগে। হ্যাঁ আপু, কি মনে হয় মানে আমাদের এই ব্যাপারটা মনে হয় এখান থেকে এসছে যে ছোটবেলা থেকেই আমাদের যখন ঘুম আসতে চাইতো না বা যা কিছু মানে যখন খুব বেশি রকমের ভালো লাগতো না, তখন মা বাবারাই
আমাদেরকে কিন্তু এই ধরনের ওই ধরনের গল্পগুলো বলে বলে, বলে আনন্দ যেমন ধরো আমার নানার বাড়িতে, হ্যাঁ মানে আমরা অনেকগুলো খালাতো ভাই বোন তো আছি, প্লাস মামা খালারও একই বয়সে আমরা। আচ্ছা। তো একটা খাটে মনে করো আমরা মানে হবে হয়তো 4 জন শোয়া যায়, আমরা কিন্তু ওখানে 7 জন একসাথে মানে শুতাম। মশারি টাঙানোর পরে একটা জানলা ছিল, ওই যে আগে খিল দিয়ে আটকাতে হতো না ওই জানলাগুলো, পিছনে কিন্তু একটা নিম পাতার গাছ, আচ্ছা হ্যাঁ নিম গাছ। তো ওই বাতাসটা আসছে তখন কিন্তু না অন্য বাড়িতে চলে যেতাম, একদম এসে কিন্তু হয় এবং ওটাই কিন্তু মজা। একটা জাস্ট হ্যাঁ। কিছু লাগে মানে আচ্ছা, শুরু মানে- হওয়ার জন্য। হঠাৎ কিছু একটা শব্দ হলো, কি হলো বিষয়টা কি না, আর কারেন্ট থাকতো না তখন, একদম। অনেক ছোটবেলার কথা বলছি, মানে লাইট অফ, অন্ধকার একেবারে, বাতাস নেই, কিন্তু জানলাটা খুলতে হবে কারণ হচ্ছে হলো আমাদের বাতাস প্রয়োজন। এবং ধীরে ধীরে আস্তে আস্তে ঘন হতে শুরু করলো অন্ধকারে ভূতের গল্প। একদম মানে আমি একটা মানে একদমই ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার কি আসলেই মনে হয়েছে যে আসলে এরকম প্যারালাল কোন একটা ওয়ার্ল্ড আছে, বা এরকম যা আমরা দেখি সবসময় হ্যালুসিনেশন না, আসলেই ঘটনাগুলো সত্যি সত্যি হয়তো অনেক সময় ঘটে, মানুষ শুধুমাত্র মানুষের চিন্তার মধ্যেই বা মাথার ভেতরেই এই ব্যাপারগুলো ঘটছে না, হয়তো বাস্তবেও এরকম জিনিসের অস্তিত্ব আছে, এরকম কখনো মনে হয়েছে আপনার? আমি কিন্তু যেহেতু দর্শনের ছাত্রী, জি। পরাবাস্তব বিষয়টাকে কিন্তু আমি আসলে একটু বিশ্বাস করি। বিশ্বাস করেন? হ্যাঁ, কারণ মিরাকলস ঘটে, সত্যি। হ্যাঁ, এবং সেটা যে কোনো ভাবে অনেক সময় কার্স যেটাকে বলে মিরাকেলস, এগুলো কিন্তু মানুষের জীবনেরই একটা অংশ। একদম। তো এই অংশগুলোকে কিন্তু সবসময় আমরা ইগনোর করে যাই। সামহাউ বলে না যে মর্নিং শোজ দ্য ডে, রাইট। কিংবা একটা বলে যে একটা চিন্তা করছি, চিন্তার যে একটা জায়গায় আমার বিশ্বাসের জায়গাটায় করা নাচ্ছে, এটা হতে পারে নাও হতে পারে, বা এটা কিন্তু এমন কিছু একটা হতে পারে, এই বিষয়টা কিন্তু অনেকটাই সেই ওই বিশ্বাসের সাথে জড়িত। রাইট। এবং ওই দর্শনের মতো আমি খুব ভালো লাগলো শুনে যে দর্শনের মতো একটা মাঝামাঝি অবস্থান আর কি, মাঝামাঝি। বিজ্ঞান এবং হ্যাঁ, সেটাই। হ্যাঁ। যাই হোক, আমার কাছে প্রথমে যে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে আচ্ছা, আমাকে আগে তুমি বলো, জি, আজকে ভূতরা কি সেমাই খেলো? হ্যাঁ সেটাই, মানে বলো। আমার যেটা মনে হয় যে ভূতটা সেমাই খেয়েছে কিনা হুম। এটা বোঝা যাবে এরকম ভাবে। অনেক সময় থাকে না যে সেমাই খেতে পারে আবার নিয়েও আসতে পারে। হ্যাঁ, নিয়ে আসতে সেটা পারে। বলে যে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে যা মনে করেছিলাম যে হুম। এতজনের এতটুকু সেমাই হয়ে যাবে, কিন্তু হলো না, হলো না, বাকিটা গেল এটা কোথায়? গেল কোথায়? রাইট। তখন কি হবে জানো? আমি যে আধারে আমার আলোতে দেখি না, চমৎকার চমৎকার। আমরা ভূতের গান। একদম একদম। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে কোনো কিছু এরকম কি কখনো হয়েছে আপনার বাসায় যে আপনি মনে করলেন যে হঠাৎ করে কোনো কিছু একটা রান্না করেছেন, এই সময় কোনো একটা গেস্ট চলে আসলো, এবং গেস্ট আসার সময় আপনি বুঝতে পারলেন আজকে তো খবর আছে, যা রান্না করেছি এটা দিয়ে তো সবাইকে আসলে- আচ্ছা, তুমি এটা কি করে বুঝলা? এটা হয়, এটা তো আমার আমি- বাসায় সবসময় হয়। হয় না যে এটুকু হতো না, কিন্তু সবার কেন? হয়ে গেছে। এটা হলো আসলে সত্যি
যে আমার বাসায় আমি ভাবলাম যে আমরা আজকে আমি কি করবো, মানে এত কেনাকাটা, বাইরে যাওয়া, এটা সেটা কিছু করতে পারিনি, বাট একটা বিশ্বাসে যখন আমি কাজটা করলাম যে যাই থাকুক মিলেমিশে খাবো। তুমি জানো, খাওয়া অনেকজন আমরা ইফতার করলাম এবং তারপরেও খাওয়া থেকে গেল। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি ওই যে বললাম যে আজকে যদি কারো সেমাই বেঁচে যায় সেখানে কিন্তু ভয় পাওয়ার ব্যাপার আছে। আর ভুট্টা কিন্তু দুধ সেমাই খুবই পছন্দ করে বাবা, আমার এখন একদম আমার নিজের গায়ে কাটা দিচ্ছে শুনে। আচ্ছা, আপনি জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন প্রচন্ড, এরকম কোন একটা কিছু দেখে বা কোন একটা কিছু অনুভব করে এরকম? আমার আসলে না এরকম ভয় পাওয়ার অভিজ্ঞতা অনেক আছে। আচ্ছা, আমরা তাহলে শুনি আস্তে আস্তে। আজকে আমি অনেক কিছু শোনা গল্প, একটু দেখা গল্প, জানা গল্প, গল্প কি আসলে জীবনের ঘটনা, পরিস্থিতি, সময়, কাল, আমার জীবনে দেখা না অনুভব বললেই ভালো বোধ হয়। আমি একটা সত্যি ঘটনা বলতে চাই, আজকে জানাবো। ওকে, তাহলে আমরা এখন কি শুনবো? আমরা শুনি তাহলে। আমি আসলে আর ধৈর্য রাখতে পারছি না, একটু হালকা করে নিয়ে আগে পরিস্থিতিটাকে বুঝিয়ে দিই। ওই যে বলছিলাম না যে আমার নানার বাড়ি দিনাজপুরে, তো আমাদের বাড়িটা শুরু করলাম কিন্তু ঈদের দিনে আসলে সবার আনন্দে থাকা উচিত, এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আজকে যারা মফস্বলের দিকে থাকে অনেকেই ওরকম বাড়িগুলোতে থাকে যে বাড়িতে এখনো সেই খিলের দরজা আছে, লোহার গোল গোল রডের মানে ওটাকে কি বলে জানালার শিকগুলো আছে। তারপরে ঘর থেকে বেরিয়ে একটা ছোট বারান্দা আছে, বারান্দার নিচে 3-4টা সিঁড়ি আছে, দরজাটা দুটো দরজা আছে। সেরকম বাড়ি কিন্তু অনেকের আছে। তো সেই বাড়িগুলো উঠোন আছে, সেই সব বাড়িতে যারা বসে আজকে শুনবে, বাতাসে একটু গাছগুলো পাতাগুলো নড়বে, তাদের জন্য। আর যারা শহরে শুনছে সেটা আলাদা বিষয়, ঘরের ভেতরে নিজেকে একটু সাবধান করবে, কিন্তু তাদেরকে বলবো চুপ করে শুনতে, এবং তারা সবচেয়ে ভালো অনুভব করতে পারবে। তো সেই অনেক ছোটবেলা, আমি বোধ হয় আমার বয়স কত হবে, 7-8 এরকম। এখনো মনে আছে, আমি এখনো দেখতে পাই চোখে। আমি বলছি আর আমি আসলে দেখতে পাচ্ছি। তো আমাদের সেই নানার বাড়িটা, ড্রয়িং রুমটা 3টা সোফা ছিল। একটা আমার নানা আর কি জমিদারের ছেলে, তো বাড়িটা একটু অন্যরকম। আমাদের ওখানে অনেক আড্ডা হতো, একটা বড় উঠানে একটা সোফা ছিল সিমেন্টের, সেখানে আমরা হইচই করতাম। আমার নানা বাড়িতে অনেক গান বাজনা হতো, সবাই শিল্পী। এবং দিনাজপুরে তখন সিনেমা হল ছিল বোস্তান, লিলি সিনেমা হল, মডার্ন সিনেমা হল, এই খুবই সিনেমা দেখা হতো। তো সেই সময় তো রাতের যে শোটা, তো সেই শো 9টা থেকে 12টা, এটা একটা শো ছিল। তো সেই সময় এইরকম ঈদের সময় কিন্তু, তো আমরা এতজন সবাই যেতাম ঈদের সময় ঈদ করতে। তো নানার বাড়িতে আমরা সব খালা, তখন খালাদের কয়েকজনের বিয়ে হয়নি, তারপরে মামারা আছে বিয়ে হয়নি, নানা নানি
আমরা নাতি পুতি সব মিলিয়ে আমরা টোটাল বাসায় মনে হয় মানুষ হবে 30 জন। আর সবকিছু মিলিয়ে আমাদের ওই ড্রয়িং মানে ঘর থেকে আবার উঠোন দিয়ে রান্নাঘরে যেতে হতো। তো সেখানে একটা কলপাট ছিল, চাপ কল, তারপরে মাটির চুলো। তো সেরকম একটা, তো সবার খাওয়া দাওয়া শেষ, সিনেমা দেখতে যাবে, সবাই গেল। বাড়িতে ছিলাম শুধু আমি আর আমার একটা খালা, ছবি খেলা, তখন তার বিয়ে হয়নি। তো সে সময় সবাই বাড়ি থেকে নেই, কারেন্টও নেই। তখন ওই যে বললাম না নিম গাছটা, পেছনে আবার একটা দরজা ছিল, ড্রয়িং রুম দিয়ে ঢোকার জন্য একটা দরজা, আবার পেছনে দরজাটাকে কি দরজা বলে মফস্বলী রাখা আগে তা বলতে পারবে। ওই দরজাগুলোকে উপরে একটা, ওই দরজাটার সাথে একটা বইয়ের গাছ ছিল, টুনিকুল হতো, আর পাশেই হচ্ছে একটা নিম গাছ। তো সমস্ত জানলাগুলো বন্ধ করেছি, কারণ আমরা দুজনে বাসায়। টুকটাক তো শব্দ হয়, শিশির করে শব্দ হচ্ছে। তারপরে হঠাৎ করে না আমরা চুপ করে বসে আছি দুজনে, তখন তো ছবি খেলা আর আমি কথা বলছি। তারপরে হঠাৎ একটা ঠাস করে একটা শব্দ হলো। ওই পেছনের যে সদর দরজা না, মানে ওই বাইরের দরজা, ওই দরজাটায় এটা একটা শব্দ হলো, মানে গাঁটটা একটু খুলে খুলে। হ্যাঁ, তো ওরকম। তো আমরা আবার দেখলাম একটু জানলাটা, অনেক ভয় লাগ, তখন যে কি যে ভয় লাগতো না আমার এখনো কিন্তু সত্যি সত্যি কেমন লাগছে জানো। তো ছবি খেলাগুলো কোনো ভয় পাওয়ার কিছু নেই, চুপ করে দেওয়া পর আমরা দুজনে। আচ্ছা, কারণ বাথরুমে যেতে হলেও তো ওই সেই উঠান দিয়ে অনেক দূরে যেতে হবে, একটা খুপি বাতি কিংবা হারিকেন নিয়ে যেতে হবে। ও আবার একটা ইয়ে ছিল যে পানি তুলতে হবে, কুয়া দিয়ে পানি তুলতে হতো চাপ কলে। সব ধরনের সাউন্ডই না তখন হচ্ছে একটু বেশি বেশি মনে হয় তখন হচ্ছে, কারণ বাসায় হতো তখন আমরা দুজন। তারপর চুপচাপ নিয়ে কথা বলছি। তো ছবি খেলা যে কি বললো আমার ওরকম মনে পড়ছে না, তো জন্য চুপচাপ বসা, একদম চুপ হয়ে গেল, একদম চুপ। আমি বলি না যে শব্দ টব্দ সবই গেল, মোমবাতি জ্বালানো। খুব গল্প করছি কেন যে আমরা জানি না কেন জানি গেলাম না, মানে ছবিটা দেখতে যাওয়া হলো না। কাউকে না কাউকে বাসায় থাকতে হবে, তো আমি আমার খালা ছিলাম। কারণ ওই ঘরটাই মনে হলো সবচেয়ে সেফ, মাঝে তো সব ঘর থেকে মাঝখানে একটু চুপচাপ বসে আছি। প্রথমে একটা না আমাদের ওই ড্রয়িং রুমের সাথে ছোট্ট একটা জানলা আছে, জানলাটা না হঠাৎ করে বাতাস এমন যে একটা শব্দ হলো, আমার আচ্ছা বন্ধ করলাম, ঠিক আছে বসে আছি, আমার চুপচাপ বসা। তারপরে ছবি খেলা বললো কি আমি দেখে আসি তো ওইদিকে জানলাটা খোলা কিনা। তো আমার মামার ঘরে আর একটা রুম দেখতে গেলাম, তিনটা টক টক টক। ছবি খেলা বললো যে দেখতো কেউ, তখন আর কোনো কিন্তু শব্দ নেই। পরে বললাম যে আমি ভয় পেয়েছিলাম, দরজাটা খুল। তারপরে আমার খালা কিন্তু পাশের ঘরে গেল, আমি আবার একটা ঠক। তারপরে আমি দরজাটা খুললাম, খোলার সাথে সাথে আমি যেটা দেখলাম, আমার
নানার বাড়িতে তখন কাজ হচ্ছে, সামনে অনেক ইট বালু রাখা, ওখানটায় একটা পুরো একটা মানে রানী, মানে একদম ব্রিটিশ যে ড্রেস পরা, মানে আমার নিজেরই বুঝবাম করছে। হ্যাঁ, একদম ব্ল্যাক একটা ড্রেস, লাল ঠোঁটটা একদম লাল টকটকা, একটা ছাতা হাতে, পুরা মুখটা আলোকিত, একটা সুন্দর, মানে আমি বলি টাইটানিকের যে নায়িকাটা, আমি ওকে দেখলে ফিল করতে পারি। রোজ। হ্যাঁ, ঠিক ওরকম করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, টুপি পরা, চুলগুলো এরকম, মানে একদম পুরো ওই রকম ড্রেস। আমি ওটা দেখার সাথে সাথে আমি তো চিৎকার, আমি এত আলো, এত মানে আমি দরজাটা চিৎকার করে আমি পড়ে গেছি, আমার কোনো সেন্স নেই। তারপরে ছবি খেলা তো আসলো, অনেকক্ষণ পরের কথা, অনেকক্ষণ না, ঠিক তার মানে আমার যখন মানে আমি একটু চিৎকারটা থামালাম, ততক্ষণ আমার খালাসি কি হয়েছে, কি 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 হলো, দরজা খুললাম, কারণ কারেন্টও ছিল না, খুলে দেখি কিছুই নেই, nothing is there, just আমাকে আমার খালা একদম মানে I was shaking like anything, আমার কেমন কাঁপছিলাম, আমি কি যে করছিলাম, আমি আমার খালাকে বলছি ওখানে কি, ওখানে দেখো, তুমি দেখো ওখানে কি, দেখ কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। সে দরজা খুলে আমরা মোমবাতি জ্বালিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আমি কাঁপতে কাঁপতে আমার একদম অবস্থা খারাপ, এবং মানে আমার কোনো সেন্সে আমি তখন নেই আসলে। এবং এই ঘটনাটা ঠিক এই ঘটনাটা হওয়ার 5 মিনিট পরেই কিন্তু সবাই চলে আসলো বাসায়, কারণ তখন 12টা বেজে গেছে, 12:30 দিকের ঘটনা। এই ঘটনাটা আমি আসলে এখনো বলতে পারি না। আমার নিজেরই খুব অদ্ভুত লাগলো জিনিসটা, মানে আপনি সবচেয়ে বেশি অবাক লেগেছে যে আমরা ভয় পাই কেন, আমরা সাধারণত মানে যেটা এক্সপেক্ট করি না সেরকম কোনো কিছু যদি সামনে এসে উদয় হয়। অনেক 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 পছন্দের একজন শিল্পী তো বটে, একজন মানুষ হিসেবে অনেক পছন্দের একজন মানুষ। আমরা তার কাছে শুনছিলাম ভয়ের সব অভিজ্ঞতার কথা, এখন জানতে চাইবো যে এতে গেল ছোটবেলার, এবং তারপরে খুব রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, আমি সেটা একটু শুনি তাহলে আমরা রিসেন্টলি। আমি জানি না যারা শুনছেন শ্রোতারা, আমি আসলে এমন কিছু কখনো বলতে চাই না যেটার সাথে আমি অনুভবের জায়গাটায় মিশে যাই না। তো ওই যে সেই রাজকন্যাকে দেখেছিলাম, আমি জানি না সে কে ছিল, এখনো কিন্তু আমি তাকে দেখতে পাই, সে থাকেই আমার সাথে, মোটামুটি আমি ফিল করতে পারি যে কোনো জায়গায়। আমি না এই জিনিসটা আমার মানে মাঝে মাঝে মনে হচ্ছিল এরকম, যখন আপনি ঘটনাটা বলছিলেন, যে তারপরে এটা যেরকম ভয় পেয়েছেন, এই রেশটা ওইখানে মানে থেকে যাওয়ার কথা, যে কোনো সময় নক শুনলে বা দরজা খুলতে গেলে হয়তো আরেকবার মনে পড়বে যে আমি তোমাকে বলতে পারি নকিংটা না কেমন ছিল, আমি বলি আমি শব্দটা আমি এখনো এই তারপরেরটা লাস্ট ছিল যেটা, মানে এমন না, সেই ওই জায়গাটা, ওই যে ইটগুলো একদম গোল করে রাখা তো উঁচু করে, ওইখানে ভাবে দাঁড়িয়ে আছে, একটা ছাতা হাতে নিয়ে, রাত্রিবেলা এত আলো যে পুরো তাকে দেখা যাচ্ছে,
এই জিনিসটা মানে আমি এখনো অনুভব করি। তো যাই হোক, খুব রিসেন্টলি আমি আমার মেয়েকে নিয়ে এবং আমরা একটা ট্রিপে মানে একটা ট্রিপ ভিয়েনাতে গিয়েছিলাম। তো ভিয়েনাতে গেলাম এই তো লাস্ট ইয়ার। তো তখন পাত্রীরা ছিল, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমার মেয়েও গিয়েছিল সাথে। তো আমরা যে বাড়িটাতে ছিলাম, তো ওনারা বললো কি যে এত বিজি, আপনারা এত শর্ট টাইমের জন্য এসছেন, এখানে তো অনেক বড় পাহাড়, 7টা রাউন্ড দিতে হয় একটা পাহাড়ে ওঠার জন্য, যেখান থেকে পুরো ভিয়েনা শহরটা এত অদ্ভুত দেখা যায়। তো রাতের ভিয়েনা আমরা চলেন দেখতে যাই। তো তার 2 ছেলে মেয়ে, তার হাজবেন্ড ওয়াইফ এবং আমি আমার মেয়ে একটা ওনাদের একটা বড় একটা জিপ গাড়িতে উঠলাম। তো যাচ্ছি, গেলাম। তখন ঠিক রাত 2টা বাজে। আমরা যখন উঠছি, রাস্তা একটা কোনো গাড়ি নেই, একদম চুপ। আর মানে বাইরের দেশে কিন্তু আমাদের দেশে যেমন মফস্বলে কিংবা গ্রামে যেমন ঝিঝি পোকার শব্দ শোনা যায়, একদম চুপ কালো অন্ধকার, বাইরের দেশগুলোতে কিন্তু অতটা অন্ধকার না, কিন্তু এত নীরবতা, এত নীরব যে সে নীরবতা না মনে হয় পেছন থেকে কেউ কি বলে বসলো কিনা, কি খবর, এরকম মনে হয়। তো ঠিক যখন আমরা যাচ্ছি, আমরা উঠছি, মানে একটা রাউন্ড দিচ্ছি, কিন্তু তখন আমাদেরকে বললো যে আমরা কিন্তু একটা রাউন্ড, এখন একটা গোল রাউন্ডে যেতে থাকবো, আমরা কিন্তু 7টা পাহাড় উপরে উঠে যাব। ওখানে টাইমিংটা লাগে, ওই 7টা পাহাড় উঠতে টাইমিংটা প্রায় 1 ঘন্টার মতো লাগে, মানে খুব স্পিডে গেলে, কারণ খালি রাস্তা। এরা কেমন যেন লাগে, মানে উঠছি 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 পাহাড়ে উঠছি, বোঝা যায় না এত বড় একটা জায়গায় উঠে গেছে, যে পুরো ভিয়েনা শহর, আলোকিত একটা শহর দেখা যাবে, খুব সুন্দর। তো উঠলাম, ওঠার পরে এটা বড় একটা জায়গা, পুরো সিমেন্ট করা, সরি স্টোনের একটা বড় হিউজ একটা জায়গা, যেখান থেকে সমস্ত যারা দেখতে আসে এই শহরটাকে অত উপর থেকে, তো সেখানে ওখানে গাড়ি টাড়ি রাখে, ওখানে মানে খাওয়া দাওয়া হয়, গান হয়, অনেক কিছু হয়। সেটা হয়তো বা সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 10টা পর্যন্ত হয়। আমরা যখন গেছি শো শেষ করে যখন গেছি, তখন তো বাজে রাত 2টো। গেলাম, একটা গাড়ি ছিল, খুব ভয় লাগলো তখন, কিন্তু না একদম শিরশির করে উঠতো, হ্যাঁ ঝিমঝিম করে, কেমন যেন লাগছে একটা, আর অনেক ঠান্ডা বাতাস, হ্যাঁ। আর খুব শো করে আমরা সবাই কিন্তু আসলে একটু মানে একটু হাইপার ছিলাম, গরম তো, আমরা শাল নিয়ে আর বের হই। তো এত ঠান্ডা, সেই সময় একটু একটু ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা না, বাট ওই সময় ওরকম পাহাড়ে কিন্তু অত ঠান্ডা লাগারই কথা, অতটা ঠান্ডা লাগবে ভাবিনি। যাই হোক, আস্তে আস্তে বেরোলাম। আমার মেয়ের আবার অনেক সাহস, আমি কেমন না, মানে একটু কাটাচ্ছে, ছমছম করছে না, না ও খুব মজা, ও খুব দেখছে, আমি তো ছবি টবি তুলছি, মানে তারপরে হঠাৎ করে, মানে আমি তোমাকে বলি, পুরো জায়গাটা অনেক হিউজ একটা জায়গা, কিন্তু তারপর আস্তে আস্তে খুব আর্টিস্টিক, ভেরি আর্টিস্টিক। ভিয়েনা তো খুবই সুন্দর, মানে আমার খুব, মানে আমি যেহেতু খুব মানে আর্ট পছন্দ করি,
আমার ট্র্যাডিশনাল বিষয়গুলো আমার ভালো লাগে। হ্যাঁ, তো হিস্ট্রি আমার খুব পছন্দ, তো হিস্টোরিক্যাল খুবই। তো একটা চিকন একটা রাস্তা, হ্যাঁ, ওই বড় স্পেসটা থেকে যেতেই একটা ওখানটায়, তো ওইখানে একটা বড় গাছ আছে, গাছে একটা মানে কোনো ডাল টাল মানে শুকনো, ওটাকে একটা বাকেট বানিয়ে গাছ রাখা, খুব আর্টিস্টিক একটা পুরো কাঁচের একটা ঘর, ছোট্ট, সেখানে অনেক জিনিসপত্র রাখা সাজানো। তো খুব মিস করলাম যে একটু সন্ধ্যার দিকে আসলেও অ্যাটলিস্ট কিছু সুন্দর জিনিস কিনতে পারতাম, সব বন্ধ হয়ে গেছে। তো আলো দিয়ে ওটা রাখা, তো খুবই আর্টিস্টিক। তারপরে একটা সুন্দর একটা ট্রেন, 100 বছরের পুরনো একটা ট্রেন আছে ওখানটায়, আর একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট, তো ওটা বন্ধ হয়ে গেছে এবং শুধু চেয়ার গুলো আছে। ওখান থেকে অনেক বাতাস, পুরো ভিয়েনা দেখা যাচ্ছে। তো আমি তো অনেক চিৎকার করলাম, অনেক গান করছি, হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে। মঞ্জুমা বলছে যে পারিদাপা এখানে কিন্তু মজা আছে, কিন্তু একটু কেমন যেন তো আমি কি আর এমন। তারপরে হঠাৎ দেখি আমার মেয়ে আর ওনার 2 বাচ্চা নেই ওখানে। ওখানটা কিন্তু একটা চার্চ আছে, চার্চটা বন্ধ, চারিদিক থেকে বন্ধ। আমরা কিন্তু ঘুরলাম। তো একটা রেস্টুরেন্ট, একটা চার্চ, একটা পিক আপ গাড়ি রাখা, তো পিক আপ আর কি আছে, লোকজন নাই। একটা মেয়েকে আমি একবার দেখেছিলাম, তো চলে গেলাম। আমরা মাত্র এই কয়জনই, তার মানে ওনার 2 বাচ্চা, ওনার হাজবেন্ড ওয়াইফ, আমরা 2জন, 6 জন মানুষ। আমরা অন্ধকার আলোতে একটু ছবি তুলছি, হঠাৎ করে আম্মু একটু আসো তো এখানে, তুমি কি শুনতে পাচ্ছ কিছু? কিভাবে চিৎকার করছে। আমি যে আম্মু তুমি চলে আসো, এদিকে চলে আসো। হ্যাঁ, মানে আমি যেখানে ছবি তুলছি ওখান থেকে ঠিক 10 পা দূরে গির্জাটা, হ্যাঁ, তো ওই চার্চটার ওখানটায় একদম চারিদিকে বন্ধ, কিন্তু কোনো সাউন্ড আসার কথা না। তারপরে ওই 2 বাচ্চা, আন্টি আসেন, ওর মাকে ডাকছে, মা আসো দেখো শব্দটা। আমি গেলাম, আমরা সত্যি ওখানটা একজন না চিৎকার করছে, এরকম করে চিৎকার হচ্ছে। আমার মেয়ে তো একদমই খুবই অস্থির, কারণ ও না কোনো কিছু নিতে পারে না। বলছি নিশ্চয়ই এখানে কেউ কাউকে টর্চার করছে, আমরা পুলিশকে ফোন করব। ও বলছে, আমি বললাম যে আনমল তুমি একটু শান্ত হও, এরকম মানে চিৎকার, কিন্তু কোনো দিকে কিন্তু খোলা নাই। এবং শব্দটা কোথা থেকে আসছে আমি জাস্ট বলি, ওখানে একটা হোল, মানে একটা টিনের একটা চোঙার মতো আছে, ওই হোলটা থেকে শব্দটা আসছে। এবং আমরা আরো ঘুরলাম, মঞ্জুরি আবার দেখলো আনমল যখন খুবই হাইপার হয়ে গেছে যে কেউ বোধহয় ইয়ে করছে। তখন আমি বললাম যে আনমল তুমি চুপ করো, আমরা দেখতে শব্দটা শুনতে থাকলাম। তারপর মঞ্জু ভাই বলল, যখন আসলো আমি শব্দটা পেলাম, বাচ্চাগুলো পেয়েছে, তারপর আমরা ইয়ে করছি শব্দটা অনেকক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে চুপ হয়ে গেল। আনমলকে কিছুতেই বোঝানো যায় না, জানো এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো লাইট জ্বলে না, কিছু নাই, চারিদিকে বন্ধ। তুমি দেখো, এটা তুমি একটা জাস্ট ইমাজিনেশন, নাথিং এলস। কিন্তু আমরা আসলে এটা আমার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমরা শুনেছি শব্দটা,
আমরা শব্দটা শুনেছি এবং শব্দটা শোনার পরে ওখান থেকে যখন আমরা না তাড়াতাড়ি করে আর একটা মিনিটও দাঁড়াবো না, মঞ্জুর ভাই বলছে তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আর একটা সেকেন্ড এখানে থাকা যাবে না। এবং পুরো আমাদের না আমাদের শরীরে আমরা বলতে পারবো না আমাদের কি অবস্থা। এবং আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠলাম এবং আমরা সবাই চুপ। এই যে 7টা আবার পাহাড় নামছি, একটা কোনো কথা কেউ আর বলতে পারিনি। এবং আমাদের সবার মানে আমি বলতে পারবো না কি অবস্থা। ওই চার্চটা বন্ধ, চারিদিকে কোনো মানুষ নাই, এবং যে গাড়িটা ছিল ওখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটার কোনো মানুষ ছিল না, গাড়িটা নাই। আমি জানি না ওটা আসলে কি। এবং আমরা বাসা পর্যন্ত সবাই চুপ, একদম চুপ, কারণ ওই প্রত্যেকটা জায়গায় যখন আমরা ঘুরে ঘুরে নামছি না, ওই সময়টা সবাই চুপ। হঠাৎ করে যখন একটা কুকুর চলে গেল আমাদেরকে ক্রস করে, ওই সময় আমার মনে আবার আর একটা ভয়। তো সেই ভয়টা নিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম। ওকে, এটাও তো বেশ ভয়ঙ্কর ছিল। খুবই। যাই হোক, আমরা মোটামুটি এখন শেষের দিকে চলে এসেছি এবং আমরা আপনার অগণিত ভক্ত যারা আছেন, যারা এখন শুনছেন আপনাকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে বলবো যে অনেকে বলেন যে অনেক ভয় পাই, ঘুম ভেঙে উঠে একটা কিছু এক্সপেরিয়েন্স করলো, বা সামনে এরকম একটা কোনো পরিস্থিতির মানে সম্মুখীন হলেন যখন আপনি, তখন সাধারণত এই সময় এসে আপনি কি করেন এবং যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাদের কি করা উচিত, এটা আমরা লাস্ট এটা দিয়ে আমরা আসলে এই পরিস্থিতিগুলো হয় অনেক সময় অনেক ইন্টারেস্ট থেকে, অনেক বিশ্বাস থেকে। মানুষের অনেক সময় হয় কি স্বপ্ন দেখে, মানুষ অনেক সাহসকে নিজের ভিতরে ধারণ করতে চায়, কিন্তু সেই সাহসটা হয়তো নেই। তখন কল্পনায় অনেক কিছু মরীচিকার মতো এসে দাঁড়ায়। তো আমি বলবো নিজের বিশ্বাসের কাছে নিজেকে ঘিরে যাওয়াটা ঠিক না। যা কিছুই হোক না কেন তার মোকাবেলা করা, আমি মানুষ, সেটাই আমার দায়িত্ব। এবং আমাকে সবকিছুর সঙ্গেই পরিচিত হতে হবে, কারণ তা না হলে আমার এই বেঁচে থাকাটা, আমার এই পথ চলাটা আসলে সঠিক হবে, সুন্দর হবে। সুন্দর করার জন্য, অনেক ভালো থাকার জন্য, এই জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবকিছুরই অভিজ্ঞতা দরকার। একদম সত্যি তাই। অনেক ধন্যবাদ, এবং এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আরো একবার আপনাকে জানাচ্ছি এই পবিত্র ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে আসলে আজকে এই ফুর্তির এই ভুতুরে আড্ডায় এসে আমি আমার সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করলাম। হয়তো আরো অনেক সময় অনেকেরই যেগুলো শুনি সেগুলো নিয়েও আমি ভাবি, আর ভাবনার জায়গাগুলো আমাদের সুন্দরভাবে ভাবনাতেই থাকুক, একটা আনন্দে কাটুক। এবং আমার নতুন একটা অ্যালবাম রিলিজ হয়েছে, ইচ্ছে হয় এই গানগুলো শুনে মনে হয় আসলে অনেক খুশি হব আমি। খুব মিষ্টি নেই, ভয়টা একদিনই কেটে যাবে, কারণ নকিব খান এবং পিলু খানের সুরে, জুলফিকার রাসেলের কথায় এত মিষ্টি মিষ্টি গান গিয়ে আমার মনে হয় ভালোই লাগছে। এবং ভূতদেরকেও অনেক শুভেচ্ছা। আপনারা ভূতরা, আপনারা আমার গান শুনবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তখন ছিলাম ফাহমিদা নবীর সাথে, এবং আমরা এখন আবারও আমরা চলে যাব আমাদের রেগুলার এপিসোডের যে সমস্ত সেগমেন্ট থাকে সেই সেগমেন্টে ফিরে আসছি একটু পরে। একটা ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসবো আবারও। আপনারা আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুটকে, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা তো অনেক দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিয়েছেন। এবং আমি যেটা বলেছিলাম এবং গত এপিসোডেও যেটা বলেছিলাম যে ঈদের এপিসোডটা আমরা স্পেশাল করতে চেয়েছি, আমরা চেয়েছি যে একদম অন্যরকম কিছু একটা আপনাদের উপহার দিতে। জানি না আমরা কতটা সফল। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমরা নিজেদেরকে সফল মনে করব। আজকের এই এপিসোডটি যদি আনফরচুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, চাইলে আপনি সেই এপিসোডটি শুনতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটি আপনার নিজের টিউন করে ফেলবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি এই টিউনটাকে নিজের টিউন করতে হলে একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125, এবং এসএমএসটি সেন্ড করতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের ঈদটা অনেক অনেক ভালো কাটবে সেটাই আমরা আশা করব। এবং অবশ্যই আমাদের জানাবেন যে এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আপনারা সামনে আরেকটা ঈদ আছে, আপনাদের এই এপিসোডের যে সমস্ত ফিডব্যাক আমরা পাবো সেই অনুযায়ী আমরা সাজাবো আমাদের আগামী ঈদের সেই এপিসোডটি। এবং আমি যেরকম বলছিলাম যে আমার সঙ্গে রয়েছে মাসুম। তো মাসুম এতক্ষণ চুপচাপ ছিল, এখন মাসুমও আপনাদেরকে একটু ঈদের শুভেচ্ছা দিবে। সো মাসুম, ঈদ মোবারক। আমি আসলে সবাইকে ঈদ মোবারক দিলাম, আমার আর আপনার মধ্যে ঈদ মোবারক দেয়া নেওয়া হয় নাই। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ওকে, তো মাসুম কিছু বলার আছে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য? আমরা মানে দীর্ঘ সময় ধরে প্ল্যান করে আজকে এই যে আমরা এরকম সব মানে মানুষদেরকে পেলাম, যে সমস্ত মানুষদেরকে আসলে আমরা কখনো আশাও করিনি হয়তো যে তারা এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিবেন, কিন্তু তারা আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন। সেই জন্য আসলে ধন্যবাদ জানানোর, মানে ঈদের বিভিন্ন সময় আজকে রেকর্ড ফাইলও গেছে কিছু। তো আমরা চাই যে মানে সব সময় এরকম দারুণ কিছু উপহার দিতে, এবং সেই জন্য তো আমরা মানে কি বলার আছে মাসুম ঈদে আমাদের লিসনারদেরকে? লিসনাররা মানে এতদিন ভূতের ফোনের সাথে আছে, এই জন্য ধন্যবাদ। আর সবাই এইভাবেই ঘটনাগুলো পাঠাতে থাকে। আশা করি আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ অনেক ভালো ভূতের ফিল্ম হবে। আর রেকর্ড ফাইলের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন রেকর্ড করবেন রুমে একটু নীরব জায়গায় যে যদি আপনারা ঘটনাটা রেকর্ড করেন, এটা আমার জন্য অনেক সুবিধা হয়, যে প্রস্তুত করার জন্য অনেক সুবিধা হয়, যে ফাইলটা কাটতে বা তৈরি করতে অনেক সুবিধা হবে। ওইটা একটু চেষ্টা করেন যে ভালোভাবে যেন আপনারা রেকর্ড করার টাইমটা একটু নীরব জায়গায় যে রেকর্ড করাটা খুব জরুরি। সেটা মাথার চুল ছিঁড়তে হবে সবাইকে না। ঈদ মোবারক। হ্যাঁ, ওইটাই আর কি। সবাইকে ঈদ মোবারক আবারও। সবাই সুস্থ থাকবেন এবং সুস্থভাবে দেশ থেকে মানে গ্রাম থেকে ফিরে আসেন, এটাই আশা করি আর কি। ওকে মাসুম, অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বার, যে অ্যাড্রেসটিতে আপনাদের ঘটনা পাঠাতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এবং এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি
এখানে এসে নিজে উপস্থিত থেকে ঘটনাটি সবার সাথে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাই, সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ঘটনাটি রেকর্ড করে ফেলুন, যেভাবে মাসুম বলেছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা রেকর্ডটি করুন এবং তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। তবে বেশি ভয় পাবেন না, মানে এরকম ফাইল খুব কমই হয় যেটা খুব বেশি রকমের ঝামেলাপূর্ণ হয়, তাই না? সো আমরা সেটাই চাইবো। আর মাসুমের কথা সূত্র ধরে আমিও বলতে চাই যে আপনারা সবাই দেশের বাড়িতে রয়েছেন, যারা দেশ থেকে আবারও ঢাকায় ফিরবেন তাদেরকে বলবো যে আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনারা নিরাপদে ঢাকায় ফিরে আসুন এবং প্রিয়জনের সাথে অনেক মজা করুন। এই ঈদে আমরা বছরে মাত্র 2 বার এরকম সময় পাই, কেউ কেউ হয়তো এক ঈদে যাওয়ার সময় পাই। আর আমার কাজটা অবশ্যই কেউ করতে ভুলবেন না, এখনো সময় আছে হাতে কিছু। যারা আত্মীয় স্বজনের সাথে রয়েছেন তারা আপনাদের এলাকায় জেনে নিন যে এরকম ধরনের কোনো ঘটনা আছে কিনা, যেটা আপনারা পরবর্তীতে ভূত এফএমের সমস্ত লিসনারদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের অনেক 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 ভালো একটা ঈদের মানে কি বলবো, ভালো একটা ঈদ যাক সেই কামনা করি এবং আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে এই ঈদের স্পেশাল এপিসোডটি এখানেই শেষ করছি। আগামীতে আবারও কথা হবে, আগামী সপ্তাহে নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত